আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। এবং কে কোথা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সেটা একটু কমেন্টে জানিয়ে দিবেন। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। এবং কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আজকে ফার্স্ট ক্লাস কাদের, তারাও একটু আমাকে কমেন্টে জানাবেন। যেহেতু পূজার কারণে আমরা দীর্ঘদিন একটু ছুটিতে ছিলাম, অফ ডেতে ছিলাম, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আপনারা কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দিবেন সবাই। কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একটু কমেন্টসে জানিয়ে দেন সবাই। সবাইকে অনুরোধ করছি একটু কমেন্টসে জানিয়ে দেন যে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ওকে, ঠিক আছে স্যার, আমি কুড়িগ্রাম থেকে। তাহলে আপনারা আমার কথাটা ইনশাল্লাহ শুনতে পাচ্ছেন সবাই। একটু সবাইকে অনুরোধ করব, সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দেন। আজকের ক্লাসটা ওপেন থাকবে, যেহেতু মাসের প্রথম দিনের আজকে ফার্স্ট ক্লাস, সো আজকের ক্লাসটা ওপেন থাকবে। ওপেন পেজেই হচ্ছে, এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস। মাস্টার বুক কমপ্লিট করার মিশন যে বইটা, সেইটার আজকে আর্টিকেল টপিক। এটা অ্যাজেক্টিভের একটা পার্ট। আমরা যেহেতু এর আগে অ্যাজেক্টিভের একটা ক্লাস করেছিলাম, আজকে আর্টিকেল করতেছি। আর্টিকেল মূলত অ্যাজেক্টিভেরই একটা অংশ, সো সেখান থেকে আমরা কাজ করব। হ্যাঁ, তো আপনারা একটু বলছি যেটা, যে আর্টিকেলের একটা অংশ সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। আমি একটু শুনতে চাই যে আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, এটা তো বলছেন। এবং সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দেন, যেন বুঝতে পারি যে আপনারা শেয়ার দিয়েছেন। আশা করি আমরা 200 স্টুডেন্ট আজকে ক্লাস করব। ঠিক আছে স্যার, বিয়ের মিষ্টি। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা আউট অফ মানে ক্লাস এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, যাই হোক, ফার্স্ট ক্লাস আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করছিলাম। একটু শেয়ার দিয়ে ডান লিখে দেন, যে যে শেয়ার দিয়েছেন সবাই একটু শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেন, কারণ অনেকে পরবর্তীতে ক্লাসগুলো খুঁজে পান না। আবার অনেকের ক্লাস শুরু হলে নোটিফিকেশন যায় না, তারা অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আমাদের পেজে। তাহলে অবশ্যই আপনি দেখবেন যখন ক্লাস শুরু হবে আপনার সামনে গিয়ে এটা থাকবে। তো যাই হোক, আমরা স্যার কয়েকটি ক্লাস মিস করেছি, রেকের ক্লাসগুলা নাম্বার লিখে দিলে খুঁজতে ভালো হয়। আচ্ছা, লিখে দিব, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। কি যেন একটা প্রশ্ন করছে যে ভার্ব না পড়ি আর্টিকেল। আচ্ছা, আপনাদেরকে কিছু বিষয় বলি, স্যাররা যেভাবে পড়ায় আপনারা সেভাবে পড়েন। কেউ ভুল বুঝবেন না, উল্টাপাল্টা বেশি বুঝবেন না। যারা বেশি বুঝেন তাদের জন্য আমাদের কোর্সটা না, যারা একদম বেসিক থেকে বুঝেন তাদের জন্যই মূলত আমাদের কোর্সটা। আমরা আমাদের ধারাবাহিকতা মেনটেন করি, যেটা সেটা হচ্ছে প্রথমে আমরা নাউন পড়াই, তারপরে প্রোনাউন, এরপরে অ্যাডজেক্টিভ, তারপরে গিয়ে ভার্ব। এখন আপনি বইতে যেভাবে সাজানো আছে সেভাবে করে যদি চিন্তা করেন তাহলে না, কারণ আমরা সিকোয়েন্স গুলা বুঝি যে কোন টপিকের পরে কোনটা করলে আপনার জন্যই ভালো হবে। যারা প্রোনাউনের ক্লাস করেছে তারা অ্যাডজেক্টিভ ক্লাস করতে গিয়ে দেখছে যে প্রোনাউনের কতটা প্রভাব অ্যাডজেক্টিভের উপরে আছে, সেই ক্ষেত্রে তাদের জন্য সুবিধা হয়েছে। তো যাই হোক, আমরা একটু সবাই ক্লাসটি শেয়ার দিয়ে দিয়েছি। এখন একটু ক্লাসের আমাদের আর্টিকেলের বাংলা আপনারা সবাই জানেন। আর্টিকেলের বাংলাটা কি? আর্টিকেলের বাংলা কি? আচ্ছা, আর্টিকেলের বাংলা কি বলেন তো দেখি। পদাশ্রিত নির্দেশক। আর্টিকেলের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক, তাই না? আচ্ছা, আমরা সবাই জানি যে পদ আশ্রিত নির্দেশক, অর্থাৎ পদ আরো কয়েকদিন ছুটি নেওয়া উচিত ছিল, নতুন বিয়ে করছেন, সময় দেওয়া উচিত ছিল। আচ্ছা, যাই হোক, ব্যাপার না। তো তাহলে যেটা বললাম যে আর্টিকেল হচ্ছে পদ আশ্রিত নির্দেশক, যেটা আমরা বাংলাতে বুঝে থাকি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার আপনাদের কাছে, আর্টিকেল কত প্রকার? আমি জাস্ট প্রশ্ন নিচ্ছি, আমরা মূল ক্লাসে চলে যাব। আর্টিকেল কত প্রকার? একটা কথা হচ্ছে, অনেকে আছে যে স্যার 2 প্রকার নাকি 3 প্রকার, আপনাদের কি মনে হয় আর্টিকেল কত প্রকার, 2 নাকি 3, কোনটা সেটা একটু বলবেন। হ্যাঁ স্যার, বিয়ে করে সুন্দর হয়ে গেছে স্যার, আর কত কিছু হয়েছে। যাই হোক, আর কিছু বললাম না এটা নিয়ে। তো যেটা বললাম যে আর্টিকেল কত প্রকার, এটা কি 2 প্রকার নাকি 3 প্রকার, এটা একটু আমাদেরকে আপনারা জানান যে আর্টিকেল কত প্রকার দেখি।
হ্যাঁ, হাসি কম কম দেন, সবাই খুব হাসি হাসি দিচ্ছে, অনেকে অনেক লাভ রিয়াক্ট দিচ্ছে আর অনেকে হাসি দিচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম যে স্যার আর্টিকেল কত প্রকার এটা একটু জানাই, এবং আমরা এখন আর্টিকেলের মূল যে অংশটা সেখানে চলে যাব। তাহলে আমি একটু আপাতত প্রাথমিক ধারণা দিয়ে তারপর আমাদের মেইন জায়গায় চলে যাব, যেহেতু বই থেকে রুল গুলা কম পড়ি আমরা, বেসিক থেকে রুল গুলা কম পড়ে এরপরে হচ্ছে আমরা কি করে থাকি, আমরা আমাদের প্র্যাকটিস করে থাকি এমসিকিউ গুলা। তো আর্টিকেল দুই প্রকার, একটাকে বলা হয় স্যার ডেফিনেট, তাই না? ডেফিনেট আর্টিকেল একটা, একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল যেটা হচ্ছে নির্দিষ্ট, যেটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি দা। আর আরেকটা হচ্ছে স্যার ইনডেফিনেট বা অনির্দিষ্ট, ইনডেফিনেট আর্টিকেল বা অনির্দিষ্ট, যেখানে এ থাকে এবং তার একটা সিনোনিম আছে অ্যান, এটা থাকে, এই দুইটা থাকে। তাহলে এ এবং অ্যান এই দুইটা থাকে, এটা হচ্ছে ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, আর দা এটা হচ্ছে ডেফিনিট বা নির্দিষ্ট। এই দুইটা অংশ নিয়ে হচ্ছে আমাদের আর্টিকেলের কাজ। এখন আমরা যখন আলোচনা করব, আমরা এই দুইটাকে মেনটেন করে আলোচনা করব। আমি তাহলে আমাদের রেগুলার যে ক্লাস মাস্টার বইয়ে আমরা সেখানে চলে যাচ্ছি, মাস্টার বইয়ের টপিকে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আর্টিকেল দুই প্রকার। আমরা মাত্র যেটা করলাম, একটা হচ্ছে আর্টিকেল দুই প্রকার, তার মধ্যে ইনডেফিনিট আর্টিকেল একটা, ডেফিনিট আর্টিকেল একটা, দুইটা পার্ট। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমি ক্লাসের বাহিরের প্রশ্নের উত্তরগুলো আপাতত দিচ্ছি না, এটা পরবর্তীতে উত্তর দিব। তো যাই হোক, যেটা বলছিলাম যে স্যার আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা ডেফিনেট আর্টিকেল, একটা ইনডেফিনেট আর্টিকেল। এর মধ্যে আমাদের ইনডেফিনিটে আমি দুইটা লিখেছিলাম, একটা হচ্ছে এ এবং এন, আর একটা হচ্ছে ডেফিনিটে হচ্ছে দা। আচ্ছা, 2 নাম্বার একটা প্রশ্ন চলে আসছে, যেটা এ এবং এন এটা কোন ধরনের আর্টিকেল স্যার? এটা হচ্ছে আমাদের ইনডেফিনিট আর্টিকেল। আচ্ছা, তারপরে 3 নাম্বারে যে প্রশ্ন দা, এটা কি স্যার? দা হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝালে ব্যবহার করা হয়, এটা আমরা রেগুলার হিসাবে জানি। তো সেই ক্ষেত্রে আমাদের দিয়ে দিয়েছে টু মেক সামথিং স্পেসিফিক, অর্থাৎ কিছুটাকে মানে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা এটা বুঝে থাকি বা এটা ব্যবহার করে থাকি। আচ্ছা, পড়াশোনাতে মন দেন, কমেন্ট গুলা হাসি পায়, হ্যাঁ কমেন্ট গুলোর দরকার নাই, আপাতত আমরা হাসির কমেন্ট রেখে দেই। হ্যাঁ, আচ্ছা, আর্টিকেলের বিষয়টা গেল এখানে। আর এখানে আমাদের পরবর্তীতে আমরা চলে যাই যে জায়গা থেকে মূলত মেইন যে কাহিনীটা শুরু আমাদের। হ্যাঁ, আচ্ছা, আর্টিকেলের ক্ষেত্রে আপনাদেরকে সবসময় আমি বলবো, কখনো ভাওয়েল কথাটা আপনারা তো সবাই জানেন, যে ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই যে কয়টা ওয়ার্ড আছে, এই 5টা ওয়ার্ডকে আমরা সবাই জানি যে স্যার ভাওয়েল বলে। স্যার কি যেন বলছে একটা, নাউন প্রোনাউনের উপর পরীক্ষা নিলেন না, পরীক্ষা, ওকে। আচ্ছা, পড়াশোনায় মন দেন, ঠিক আছে, পড়াশোনায় মন দেন। আচ্ছা, যেটা বললাম আমরা স্যার, যে এখানে আমাদের ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই কয়টা হচ্ছে ভাওয়েল। এখন এই ভাওয়েল গুলার সাউন্ড বা ফ্যাক্ট, হ্যাঁ সর্বদা সাউন্ড, আমি যেখানে একটা কথা বলে থাকি বরাবর সাউন্ড, হ্যাঁ সাউন্ড, ভাওয়েল থাকলো কি বা না থাকলো সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ভাওয়েলের সাউন্ডটা থাকতেছে কিনা। এই সাউন্ডটা যদি থাকে তাহলে আমরা সেটাকে চিন্তা করব যে কিভাবে করা যায়। একটু খেয়াল করবেন, এখানে আমি যে প্রশ্নটা আপনাদেরকে যদি বলি, এখানে বলেছে কি স্যার, ইউজ বা ব্যবহার, সাউন্ডের ভিত্তিতে এ বা এন এর ব্যবহার হয়। তাহলে এ বা এন এর ব্যবহারটা হবে সর্বদা সাউন্ডের ভিত্তিতে। কিসের ভিত্তিতে স্যার? সাউন্ডের ভিত্তিতে। আচ্ছা, আমি এই যে জায়গাটা স্যার, এই জায়গাটা আমি একটু রেখে দিয়ে আমি একটু আমাদের মানে রেগুলার পেজে আমি যাচ্ছি, সেখান থেকে আমি এখানে প্র্যাকটিসে চলে আসবো। হ্যাঁ, কারণ এখানে আমার মনে হয় কেন যেন এভাবে বুঝালে সুবিধা হবে। সর্বদা প্রোনাউন্সিয়েশনটা খেয়াল করেন, আপনাদেরকে সবাই আপনারা জানেন, যেমন একটা ওয়ার্ড আমরা যদি লিখি স্যার এক্স রে, হ্যাঁ এক্স রে, এই যে এক্স রে শব্দটা যে আমি লিখছি, ধরেন এক্স রে মেশিন লিখলাম, এখানে এক্স রে মেশিন কথাটার শুরুতে লেখা আছে এক্স রে, তাই না? আচ্ছা, প্রশ্ন হচ্ছে স্যার এখানে কি এ ব্যবহার করব নাকি এন ব্যবহার করব, আপনাদের কি মনে হয়? এটা একটা কথা, একটু চিন্তা করবেন যে এ নাকি এন।
কেউ অপ্রয়োজনীয় মেসেজ কইরেন না, হ্যাঁ অপ্রয়োজনীয় মেসেজ কইরেন না। তাহলে বলছি যে এ অথবা অ্যান, এক্স-রে মেশিন, এটা কোনটা হবে সেটা একটু জানতে চাই। এখন এই জায়গাতে আপনারা একটু উত্তর করবেন আমাকে, অ্যান। আচ্ছা একটু খেয়াল করেন, আমরা এ ব্যবহার করি বা অ্যান এর ব্যবহার করি, এটার একটা নিয়ম আছে স্যার। সেটা হচ্ছে স্যার, কোন ওয়ার্ডের যদি সেটা সিঙ্গুলার হয় তাহলে আমরা লিখতে পারি কোন ওয়ার্ডের শুরুতে উচ্চারণ, হ্যাঁ উচ্চারণ, এই জায়গাটা ফ্যাক্ট, অথবা যেটাকে আমরা ইংলিশে বলি প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন ভাওয়েলের মতো হলে, তার পূর্বে এন বসে। কথাটা একটু ভালো করে বুঝবেন, অন্যথায় এ বসে। তাহলে হিসাবটা হচ্ছে যে স্যার যদি উচ্চারণটা বা প্রোনাউন্সিয়েশনটা ভাওয়েলের মতো হয় তাহলে কি করব? স্যার কমেন্টগুলো আপনারা দেখেন না, যারা ডিস্টার্ব মনে করতেছেন তারাও দেখেন না, হ্যাঁ আমি কিন্তু দেখছি না, আমি তো আমার দিকে পড়াচ্ছি, আপনারাও দেখেন না এটা ওইভাবে। আচ্ছা তাহলে বলছি কোন ওয়ার্ডের শুরুতে উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে এন বসবে। এখন উপরের ওয়ার্ডটা আসি, দেখেন এক্স-রে মেশিন যখন আমরা লিখছি শুরুতে আছে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে এক্স। এখন আপনি এই এক্স এর উচ্চারণ যদি করতে চান, এক্স ওয়ার্ডটা কিন্তু কনসোনেন্ট, তাই না? বাট এক্স ওয়ার্ডটা কনসোনেন্ট হইলেও একটু খেয়াল করেন, স্যার এক্স ওয়ার্ডটা কনসোনেন্ট ঠিক আছে, কিন্তু এক্স কে আপনি উচ্চারণ লেখেন তাহলে কেমন হবে? এ এক্স ই, এক্স, অথবা ই এক্স, এক্স, এইভাবে হচ্ছে তার মূল উচ্চারণ, মানে এক্স এর উচ্চারণ। তো যখন আমি উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশনটা লিখছি তার শুরুতে কিন্তু ঠিকই ভাওয়েল আছে, এই জন্য আমাকে এখানে এন ব্যবহার করতে হচ্ছে। এই টাইপের কয়েকটা ওয়ার্ড আমি দেখাবো, তারপর আবার ওখানে চলে যাব, কারণ ওখানকার রুলটা আমি আপাতত পড়ছি না। হ্যাঁ একটু খেয়াল করেন, পরবর্তীতে যেমন ধরেন এইচএসসি ক্যান্ডিডেট। এখন খেয়াল করেন যখনই বলছে এইচএসসি, এইচটা কনসোনেন্ট তাই না? বাট আমি যখন এটার উচ্চারণ লিখবো তাহলে কেমন হয় দেখেন তো, এইচ 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 এইচ, আমি যদি এটাকে করি স্যার ফুল উচ্চারণ এটার, তাহলে এটা আগে আসতেছে, এটার উচ্চারণ মানে ভাওয়েলটা উচ্চারণে আগে আসতেছে, এটার ফুল প্রোনাউন্সিয়েশন, তাহলে আমাকে এখানে এন ব্যবহার করতে হবে। আবার খেয়াল করেন যদি আমি কোনো ওয়ার্ড দেখি যেখানে ধরেন লেখা আছে এফ এম রেডিও, খেয়াল করেন তো এফ এর উচ্চারণটা কেমন? এ এফ, এফ, তাহলে আগে এ আছে, তাহলে এখানে আমার লিখতে হবে এন, এরকম। তো সবচেয়ে কনফিউজিং যে জায়গাটা আমাদের আসে সেটা হচ্ছে স্যার এইখানে ইউনিভার্সিটি, পরীক্ষাতে যা আসুক বা না আসুক, যখনই বলা হয় যে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হইলে তার পূর্বে এ বসে, এরকম একটা কথা হয়। তাহলে দেখেন আমি যদি বলি যে ইউনিভার্সিটি স্টুডেন্ট যখন বলছি তাহলে এখানে এ দিব নাকি এন দিব, এটা একটা কনফিউশন তৈরি করে। বাট ইউটা একটা ভাওয়েল, কিন্তু আমি যদি এটার উচ্চারণটা লিখি, দেখেন ইউ এর উচ্চারণটা কেমন? ইউ এর উচ্চারণটা মূলত এরকম, ওয়াই ও ইউ, এটা মূল ওয়ার্ড বাট তার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে এরকম ওয়াই ও ইউ। এখন আমি যখন দেখছি যে ওয়াই ও ইউ, এই জায়গাটা, এই যে ওয়াইটা দেখতেছেন এটা কিন্তু কনসোনেন্ট, হ্যাঁ এই যে ওয়াইটা যখন শুরুতে আসছে এই জন্য আমাদের এখানে এন ব্যবহার না করে কি ব্যবহার করতে হচ্ছে, তার পরিবর্তে এ ব্যবহার করতে হচ্ছে, কারণ এই ওয়ার্ডটা ভাওয়েল কিন্তু এই ওয়ার্ডের শুরুতে চলে আসছে কনসোনেন্ট উচ্চারণে, এই জন্য আমরা এখানে এ ব্যবহার করছি। সেম ভাবে 1 টাকা নোট আসে, 1 টাকা নোট, আমি কিন্তু এগুলো সব ওখানে রুল আকারে আছে সেগুলো পড়াবো না, বাট এখান থেকে আপনি বুঝে গেলে ওখানে এক্সাম্পল গুলো টেস্ট করবো। আচ্ছা 1 টাকা নোট আপনি এখানে এ নাকি এন ব্যবহার করবেন সেটা আপনার নির্ভর করতেছে স্যার এইটার উপরে, এটা হচ্ছে 1। এখন দেখেন পূর্বের ক্লাসগুলো সব গ্রুপে পাবেন, টেনশন করেন না। তাহলে বলছে স্যার এ অথবা এন, খেয়াল করেন আমি যখনই বলতেছি স্যার এ অথবা এন 1 টাকা নোট, তাহলে 1 এর উচ্চারণটা কেমন দেখেন, 1 ডব্লিউ এ এন, এটা হচ্ছে মূলত তার উচ্চারণ, এটা ঠিক আছে ও দিয়ে শুরু কিন্তু উচ্চারণটা মূলত এরকম ডব্লিউ এ এন, যেহেতু ডব্লিউটা কনসোনেন্ট সুতরাং আমাকে এখানে এ ব্যবহার করতে হচ্ছে, এন ব্যবহার করতে পারছি না, কেন? কারণ আমার এটা 1 হইলেও বাট উচ্চারণটা চলে আসতেছে কনসোনেন্ট। আচ্ছা আমাকে একটু বলবেন যে স্যার কনসোনেন্ট এবং ভাওয়েলের যে জায়গাটা দেখালাম আমি, এই জায়গাটা আপনারা একটু ক্লিয়ার করতে পারছেন কিনা?
বুঝলে একটু সবাই ক্লিয়ার লিখবেন। হ্যাঁ, সবাই যদি এ এবং এন এর ব্যবহার, যেটা বললাম স্যার এ এবং এন, এই দুটার ব্যবহারটা ক্লিয়ার হন, তাহলে অবশ্যই কমেন্টে ক্লিয়ার কথাটা লিখবেন সবাই, এবং একটা করে রিয়াক্ট দিয়ে দিয়েন, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ ইনশাল্লাহ আমরা করতে পারবো। আর পরে যারা যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখবেন। ওকে, পরে যারা যুক্ত হয়েছেন শেয়ার দিয়ে রেখে দেন। আমি বলছি স্যার, যদি কোনো ওয়ার্ডের শুরুতে দেখেন উচ্চারণটা ভাওয়েলের মতো তাহলে হবে এন, যদি দেখেন উচ্চারণটা কনসোনেন্টের মতো তাহলে হবে এ। যেমন বলছি আমি একটু আগে যে ওয়ান, যেমন ওয়ান আইড ম্যান, মানে এক চোখা মানুষ, আমি যদি এটাকে বলি তাহলে কি এ ব্যবহার করব নাকি এন ব্যবহার করব? এটা হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, সবটাতে এরকম হবে, আমি সবগুলা দেখাই দিব। হ্যাঁ, সবগুলা দেখাই দিব, সবগুলাই দেখাই দিব, ঠিক আছে? হ্যাঁ, সবাই এলোমেলো কমেন্ট করবেন না, যেটা প্রয়োজনীয় কমেন্ট সেটা করবেন। ইনশাআল্লাহ আজকে 300 জন আমাদের সঙ্গে যুক্ত আছে, এবং যারা আছেন পরে যুক্ত হয়েছেন তারা একটু রিপ্লে দিয়েন। আজকে ফার্স্ট ক্লাসে অনেকেই যুক্ত হয়েছেন। তাহলে হিসাবটা হচ্ছে স্যার, ওয়ান আইড ম্যান যখন বলছে, ফ্যাক্ট এখানে ডব্লিউ বা ও আছে, এটা কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এটার উচ্চারণটা কেমন, এটার উচ্চারণটা কেমন, তাই না? এই উচ্চারণে যদি দেখেন যে ভাওয়েল চলে আসছে, উচ্চারণ, আমি যদি এখন এটার উচ্চারণটা লিখি তাহলে কেমন হয় স্যার? এটার উচ্চারণ মূলত এরকম, WAN। যেমন ওয়ান্ট মানে চাওয়া, তাই না? তো ওয়ান্টের থেকে আমি শুধুমাত্র টিটা যদি বাদ দিই তাহলে হচ্ছে ওয়ান, এটা মূলত উচ্চারণ। তো যখনই আমি এটার উচ্চারণটা এটা লিখছি, এই উচ্চারণের শুরুতে কি আসছে স্যার? কনসোনেন্ট, কারণ ডব্লিউ ভাওয়েল না, এই জন্য আমার এটা শুরুতে এ ব্যবহার করতে হচ্ছে, এন ব্যবহার করতে পারছি না। আবার ধরেন যদি কেউ লেখে কোনো একটা জায়গায়, আমি যদি আপনার এখানে একটু দেখাই, ধরেন RTV, এরপর লিখলাম স্যার রিপোর্টার। এখন RTV রিপোর্টার যখন দেখছি এ, আর একটা হচ্ছে স্যার এন, আমরা দুইটা ওয়ার্ড নিচ্ছি। এখন এটা যদিও RTV, বাট আর এটা একটা কনসোনেন্ট, কিন্তু আর এর উচ্চারণটা কেমন দেখেন? আর এর উচ্চারণটা মূলত ARE, মানে অ্যামিজার আছে না, সেই উচ্চারণটা যখন লিখতেছি, উচ্চারণের শুরুতে ঠিকই ভাওয়েল আসতেছে এ, এই জন্য আমরা এখানে এন ব্যবহার করব। মেন হচ্ছে এই ওয়ার্ডটা উচ্চারণ কি ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে নাকি কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে। যদি ভাওয়েল দিয়ে হয় তাহলে এন ব্যবহার করব, যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ ব্যবহার করব। এই দুইটা রুলসেই এ এবং এন এর A to Z সব শেষ হবে। আমরা এখন প্রিভিয়াস মানে কোশ্চেন গুলাতে দেখতে চলে যাব, কেমন? হ্যাঁ, NTV রিপোর্টার, তাহলে NTV, এন এটা আগে আসে উচ্চারণ, তাহলে NTV রিপোর্টার এরকম করে আসবে না। আমাদের সকল ক্লাস ফেসবুকেই হয়, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস, কিন্তু ওপেন পেজে রেখেছি আমরা। আমরা এবার তাহলে স্যার চলে যাচ্ছি আমাদের মূল বইতে। আমি এখন রুল বাদ দিয়ে শুধু আপনাকে যদি এখান থেকে প্র্যাকটিসে দেখাই দিতে পারি, এই প্রিভিয়াস কোশ্চেন গুলা, এত কিছু দরকার নাই, জাস্ট প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু বোঝার চেষ্টা করবেন, এবং সবাই যারা বুঝবেন এবং তারা উত্তরগুলা করার চেষ্টা করবেন, কেমন? আচ্ছা, প্রথমেই আমি 5 নাম্বার প্রশ্নতে চলে যাচ্ছি। দেখেন তো স্যার, 5 নাম্বার প্রশ্ন কি বলছে? নাসিম ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণটা কেমন? এরকম, শুরুতে আসছে ওয়াই। যেহেতু ওয়াই আসছে তাহলে আমাকে বুঝতে হবে এইখানে আমরা অবশ্যই কি ব্যবহার করব স্যার? এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে 5 নাম্বারে এ ব্যবহার করলাম। 5 নাম্বারটা কি হচ্ছে স্যার? এ। 6 নাম্বারটার উত্তর কি হবে? আপনারা করবেন। 7 নাম্বারটার উত্তর কি হবে? আপনারা করবেন। 8 নাম্বারটার উত্তর কি হবে? আপনারা করবেন। 9 নাম্বারটার উত্তর আপনারা করবেন। 6, 7, 8, 9 উত্তরটা করবেন সবাই। আবার বলছি 6, 7, 8, 9 উত্তরটা সবাই করবেন, দেখি বুঝতে পারেন কিনা। একই নিয়ম স্যার, সবগুলা শুরুতে ইউ আছে, ইউ, আর এই যে ইউ এর উচ্চারণে ওয়াই আসে, ওয়াই কনসোনেন্ট, তাহলে সবগুলা কি হবে? গুড, আপনারা আসলে বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমি এই জন্য বললাম যে এখানে যে রুলস গুলা লেখা আছে বা হাবিজাবি অনেক কিছু লেখা আছে, আমরা এই জিনিসটা আপাতত বুঝে নিচ্ছি।
আচ্ছা, কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা যে ভাইয়া আপনারা কিন্তু, আমি এখন পর্যন্ত কেউ ভুল উত্তর বা রং উত্তর করছে এখন পর্যন্ত দেখি নাই, সবাই কারেক্ট উত্তর করছে ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা অংশ গ্রহণ করছেন যারা, সবাই একটু এখানে কমেন্ট করেন, দেখবেন অন্তত পক্ষে হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এবার একটা বিষয় আমি আপনাদেরকে তখন বুঝিয়ে নিয়ে আসছি, সেটা কিন্তু এইখানে একটু আলাদাভাবে লেখা। এই রুলটা আমাদের প্রয়োজন নেই, এই রুলটা একদমই প্রয়োজন নেই, নিচে যে রুলটা আছে, কারণ এই রুলটা আমাদের অলরেডি যেটা করেছি তার মধ্যেই পড়ে গিয়েছে। কেমন? হ্যাঁ, সবগুলো রুলস অ্যান্সার এ। আচ্ছা, কেন এ হয়েছে এটা তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, আপনারা অলরেডি। একজন বলছে স্যার 7 নাম্বার বুঝিয়ে দেন। 7 নাম্বারে দেখেন বলছে কি স্যার, ড্যাশ নিডল ইজ ইউজফুল থিং। আচ্ছা, ইউজফুল এর হিসাবটা আগে করেন, ইউজফুল। এখন আমরা যদি একটু চিন্তা করি, একটু খেয়াল করেন সবাই, আমরা একটু দেখি 7 নাম্বারটা, আমি একটু উপরে নিচ্ছি। এইখানে একটু দেখেন, প্রথম বলছে নিডল ইজ ড্যাশ ইউজফুল থিং, তাহলে প্রথমে স্যার ইউ এর চিন্তা করেন, ইউ এর উচ্চারণটা ওয়াই দিয়ে শুরু হয়, তার মানে এখানে অবশ্যই কি ব্যবহার করতে হবে আমাকে, এ ব্যবহার করতে হবে। এখন যতগুলো অপশন আছে তার দ্বিতীয়টায় এ আছে কোনটায়, দেখেন এটা দ্বিতীয়টায় দা আছে, এটা দ্বিতীয়টায় দা আছে, এটা দ্বিতীয়টায় এন আছে, তাহলে এইটাই আছে এ, হিসাবে এই একটা দিয়েই করা যায়। এবার কথা হচ্ছে স্যার আরেকটা যে নিডল লেখা আছে, এই নিডল যেটা আছে এটার কেন আমরা দা ব্যবহার করলাম না, আমরা কেন এখানে এ ব্যবহার করতেছি, এটা একটা মনে প্রশ্ন থাকতে পারে। স্যার এই যে ওয়ার্ডটা দেখতেছেন এটা একটা নাউন, হ্যাঁ, কোন নাউন নির্দিষ্ট করে যদি না বোঝায়, কোন নাউন যদি নির্দিষ্ট করে যদি না বোঝায়, তাহলে সেটা কমন নাউন হলে তার পূর্বে এ বসাতে হয় অথবা এন বসাতে হয়। যেহেতু এখানে নির্দিষ্ট করে বোঝাই নাই, তাহলে আমাদের এ অথবা এন ব্যবহার করতে হবে। যেহেতু এটা শুরুতে এন আছে, তাই আমাদের এখানে এ ব্যবহার করতে হচ্ছে। হ্যাঁ, আবার যদি পরীক্ষার হলে এত কিছু মাথায় না থাকে, জাস্ট দ্বিতীয়টা দিয়েই আপনি খুঁজে বের করতে পারবেন যে এই কারণে এটা উত্তর হয়েছে। ওকে, আচ্ছা স্যার, আপনারা কি ক্লিয়ার, বুঝতে পারছেন এই পর্যন্ত? এবার দ্বিতীয় যে জায়গাটা আমরা সেইখানে একটু দেখে আসি। দ্বিতীয় জায়গাটা হচ্ছে স্যার, এই যে একটা রুল লেখা হয়েছে না স্যার, এই রুলটা যেমন বলছে যে একদমই অপ্রয়োজনীয়, 10 নম্বরে যে রুলটা আছে পরীক্ষাতে আসছিল, দেখেন বলছে ও দ্বারা শুরু সকল শব্দের পূর্বে এন বসে, শুধুমাত্র ওয়ান এর পূর্বে এ বসে। আমার দরকার নাই ও দ্বারা শুরু সকল ওয়ার্ড হোক বা না হোক, হিসাবটা হচ্ছে সেটার প্রোনাউন্সিয়েশন। উত্তরটা কেমন? 6 নম্বরটা বুঝিয়ে দেন। এখন ধরেন এই যে ওয়ান দ্বারা, ওয়ান তো এরকম উচ্চারণ বলছি না, তো ও দ্বারা শুরু হলো না কি দ্বারা শুরু হলো এটা আপনার দেখার দরকার নাই। এই যে ডব্লিউ শুরুতে আসে উচ্চারণ, এই জন্য সবগুলা কি হবে, এ হবে। এবার দেখেন এই যে লেখা আছে একটা কথা ওসিস, তাই না, ওসিস দেওয়া আছে, ওএসিস যেটাকে আমরা বলতেছি, আর এই সবগুলো ওয়ান আইড ওয়ান আইড ওয়ান আইড, 1 টাকা নোট। তাহলে 10 নাম্বার এবং 11 নম্বরের উত্তরটা কি হবে বলেন তো এবার? আচ্ছা, 6 নাম্বারটা একটু বুঝিয়ে দিতে বলছে, তো আপনারা একটু 10 এবং 11 নাম্বারটা আমাকে একটু বলেন উত্তরটা কি হবে। 10 এবং 11 নাম্বারটা, 10 এবং 11 নাম্বারটা কি হবে? একজন প্রশ্ন করছে ভাইয়া এটা কি বিসিএস এর জন্য, তাদেরকে বলি এটা শুধুমাত্র বিসিএস এর জন্য না, এটা সকল জব অ্যাডমিশন সকল ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ ইংলিশ গ্রামারের পার্টটা আসলে আলাদা করে কোথাও নাই, শুধু বিসিএস এ এক্সট্রা করে লিটারেচার আছে। গ্রামারের যে পার্টটা বিসিএস এ আছে সেটা অ্যাডমিশনে আছে, সেই পার্টটা 11 থেকে 20তম গ্রেডের চাকরিতে আছে, ব্যাংকে আছে, সর্বক্ষেত্রেই আছে। ঠিক আছে, আচ্ছা 10 এবং 11 এই দুইটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন এখানে আমরা এ ব্যবহার করব এবং কেন এখানে এ ব্যবহার করব। এই সবগুলার উচ্চারণের শুরুতে আমার কি থাকবে স্যার, এরকম একটা ওয়ার্ড থাকে, ওয়ান, WAN। ঠিক আছে, আশা করি এই অংশটা বুঝতে পারছেন। আচ্ছা, এই পর্যন্ত আপনারা নিশ্চয়ই ক্লিয়ার বুঝতে পারছেন। এবার একটু এখানে আসি, এক ভাইয়া প্রশ্ন করছিল স্যার 6 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। স্যার 6 নাম্বারটা একটু খেয়াল করেন, 6 নাম্বারটা কি বলছে, ইউরোপিয়ান। আমি যদি আপনাকে এটার ফুল উচ্চারণ লিখি তাহলে এরকম হবে, ইউ, তারপর হচ্ছে রো, তারপর হচ্ছে পি, এরপর হচ্ছে এন। হ্যাঁ,
এটা ইউরোপিয়ান। এই ইউ কথাটা হচ্ছে এরকম, এই ওয়াই ও ইউ, মূলত এই ইউটার উচ্চারণটা হচ্ছে এইরকম ইউ, যেহেতু উচ্চারণটা এরকম শুরুতে আসে ওয়াই, এই জন্য তখন আমরা এখানে এ ব্যবহার করি। হ্যাঁ, যে ওই ইউরোপিয়ান ইউনিভার্সিটি স্টুডেন্টের স্টাইলে। ঠিক আছে, 6 নাম্বারটা কি বুঝতে পারছি ভাইয়া? এস বি হক সম্ভবত প্রশ্নটা করেছিল। আচ্ছা, আপনারা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন? তাহলে একটু লাভ রিয়াক্ট দিয়েন, অন্তত বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে। একজন প্রশ্ন উত্তর করছে স্যার 10 নম্বরের শুরুতে উত্তরের এন হবে কেন রে ভাই? এন হবে কেন? এন হবে, আমরা তো একটু আগে এটা ক্লিয়ার বুঝলাম যে স্যার ওয়েসিস কথাটা লিখছে, ওয়েসিস যখনই বলছে এটা মূলত এরকম ওয়েসিস। হ্যাঁ, এটার উচ্চারণটা এরকম ওয়েসিস, যদিও ও দিয়ে শুরু, বাট ওয়া কথাটা এরকম ওয়া। হ্যাঁ, এই ওয়া ডব্লিউ এ, এই জন্য আমাদের এই যে জায়গাটা দেখতেছেন আপনি, এই জায়গাটা আপনি কি ব্যবহার করবেন? আচ্ছা, এখানে আরেকটা বিষয় নিয়ে আসি, দুইটা আছে অপশন। এটা হচ্ছে একটা হচ্ছে ওয়া, ওয়াটা যদিও নাই, ওর সাথে একটা এ আছে, তাই না? তো ওয়েসিস কথাটা ও এ, তারপর হচ্ছে এই যে এরকম উচ্চারণটা ওয়েসিস। হ্যাঁ, ও এ সরাসরি ও এসিস। তো এই ক্ষেত্রেও এন। আরেকটা হচ্ছে অফিস, অফিস এটা অফিস বলতেছে না, এটা অফিস বলতেছে ডিরেক্ট। এই দুইটারই শুরুতে এন হবে, এটা এ দিয়েন না। হ্যাঁ, যারা একটু এ দিয়েছেন একটু বুঝে শুনে দিয়েন, খালি দিয়েন না। এইখানে বলছে দিস ইজ এ নাকি এন ওসিস, এটা ঠিক আছে। অফিস এটাও ঠিক আছে, কারণ এটা ওয়াই এর মতো উচ্চারণ হচ্ছে না। হ্যাঁ, নিডল কমন নাউন, স্যার কমন নাউনের শুরুতে এ বসে সবসময়, যদি সেটা নির্দিষ্ট করে না বোঝায়। বুঝতে পারছি? নিডল হচ্ছে যে সুতার গোটা, সুতার গোটা এগুলা মানে কমন নাউন, এগুলা সবসময় তার পূর্বে হয় আপনাকে এ অথবা এন, না হলে দা এরকম, অথবা অন্য কোনো ডিটারমিনার বসাতে হবে, এই আর কি। আচ্ছা, এরপর একটু আসি স্যার, পরে যে অংশটা দেখেন, এই ওয়ার্ড গুলো আবার আপনাদের সবার জানা আছে অলরেডি, এগুলো আপনাদের মুখস্থ আছে। হনেস্ট, আসলে কি হনেস্ট বলি আমরা? কি বলি? অনেস্ট, ও এন ই এস টি, উচ্চারণটা শুরুতে এরকম ও আসে। হ্যাঁ, আচ্ছা, এফ আর সি এস, এফ আর সি এস, এফ এম রেডিও, আমি একটু আগে বলেছিলাম যে এফ এর উচ্চারণ মূলত এ এফ, এরকম এই উচ্চারণ শুরুতে ভাওয়েল আসে। ওকে, হ্যাঁ, এই তো আপনারা লাভ রিয়াক্ট দিচ্ছেন, তার মানে এখন বুঝতে পারতেছি যে হ্যাঁ ক্লাস বুঝতেছেন। ওকে ওকে, এরপরে দেখেন এয়ার, এই যে এইচ ই আই আর, এটা মূলত হচ্ছে এয়ার শব্দটা, এ আই আর এরকম করে উচ্চারণটা। হ্যাঁ, এল এল বি, এল এল এ এল এরকম উচ্চারণ, এল 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 বি। হ্যাঁ, উচ্চারণ শুরুতে এ আসে ভাওয়েল। আচ্ছা, তারপরে কি বলছে স্যার? এস ডি ও, এস ডি ও, এস এর উচ্চারণটা এরকম এ এস, এই জন্য এন বসছে। আওয়ার, আওয়ার, আওয়ার এর ফুল উচ্চারণটা মূলত এরকম এন আওয়ার, ও ইউ আর, এই শুরুতে ও আসে, এই জন্য এন। এম বি বি এস বা এম এ, এম এটা এ এম এরকম উচ্চারণটা, এই জন্য এখানে এন। ও সি, ও তো নিজেই ও, আপনি তো বুঝেনি, তাহলে ও যেটা এটা এনই বসবে। হ্যাঁ, এরকম করে বেশ কিছু অ্যাব্রিভিয়েশন আছে যেগুলো এখানে লেখা আছে। এই অ্যাব্রিভিয়েশন যদি দেখেন তাহলে এইগুলা সবসময় যে এখানে লেখা আছে, এইগুলা এই অ্যাব্রিভিয়েশন যেগুলো দেখতেছেন, এইগুলা মূলত আমাদের সর্বদা কি ব্যবহার করব স্যার? এন্ড ব্যবহার করব, যদি অ্যাব্রিভিয়েশন বা ফুল আকারে আসে। হ্যাঁ, হ্যাঁ, 10 নম্বরের অ্যান্সার এ। আমি তো অলরেডি বলছি যে 10 নম্বরে এ, কারণ অফিস এটা তো অফিস বলি না আমরা, এটা অফিস, অফিস অটা ঠিক থাকে। হ্যাঁ, এটার অফিস, আমি যদি নরমালি বলি অফিস এরকম উচ্চারণটা অফিস, তাহলে এটা অলরেডি ঠিক আছে। হ্যাঁ, এটার উচ্চারণটা ও এর মতোই আছে, এটা কিন্তু ডব্লিউ হয়ে যায় নাই, সো এটা এন ই হবে উত্তর। 10 নাম্বারটা উত্তরটা এন ই হবে। ঠিক আছে, এন হবে। বুঝতে পারছি স্যার? 10 নাম্বার আমি অলরেডি বলছি যে 10 নাম্বার উত্তরটা রেগুলার অফিস, অফিস, আমি তো এটাকে অফিস বলি নাই। যেমন এটা ওয়ান, এটা ঠিক ওয়ান ডব্লিউ এর মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য এখানে এ, বাট এটা তো অফিস, ও এর মতো উচ্চারণ হচ্ছে, ভাওয়েলের মতো উচ্চারণ হইলেই এন, আর ভাওয়েলের মতো না হইলে তখন এ। ঠিক আছে, আমরা একটু নেক্সট পেজে যাই তাহলে। 10-এর পরে 11, 11 নম্বরে আমাদের কিছু উদাহরণ দেওয়া আছে। ঠিক এত সময় ধরে যা যা করলেন, আমি এই জন্য এটা নিয়ে আর সময়টা বেশি কাটাবো না, জাস্ট একটু দেখাই দিব যে কেন কি হচ্ছে। একটু খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এবং খুব দ্রুত আমরা এখন এই জায়গাটুকু যাব, কারণ এখানে সময় নষ্ট করা যাবে না।
বি বি এ স্টুডেন্ট, বি বি তো সরাসরি, তাহলে বি কে উচ্চারণ লিখলে এরকম হবে বি, অলরেডি বি যেহেতু আছে তাহলে আপনাকে এই ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে এটা হচ্ছে এ। এমবিবিএস, এই এম এম এই উচ্চারণ, এল অলরেডি দেখছি, এফ এফ এই উচ্চারণগুলো সব দেখছি, আর এগুলো অ্যাব্রিভিয়েশন হলো সবগুলো শুরুতে এম ব্যবহার করতে হবে উত্তর। এগুলো সবগুলো উত্তর কি হবে স্যার? এম। হ্যাঁ না, 10-এর অ্যান্সার ভুল দেওয়া নাই, বলছি তো 10-এর উত্তর এনই হবে, 10-এর উত্তর এনই হবে, এন। ভাই বুঝেন না কেন? অফিস লেখা ছিল, অফিস, তাহলে অফিস অফিস এগুলা কখনোই ডব্লিউ এর মতো উচ্চারণ হয় না। আমি কি অফিসকে কখনো এরকম লিখবো? বলেন তো, অফিসের উচ্চারণকে আমি এরকম লিখবো নাকি এরকম লিখবো? নিজেরাই বুঝেন। উচ্চারণ লিখলে আমাকে এভাবে লিখতে হবে, অফিস। তাহলে উচ্চারণ এটা কি ওই থেকে যাবে, এই জন্য আমার এই দুইটা শুরুতে এনই ব্যবহার করতে হবে, কারণ উচ্চারণ ভাওয়েলের মতো রয়ে যাচ্ছে। উচ্চারণে যদি ডব্লিউ আসতো যেভাবে ওয়ানে আছে, আমি যখন ওয়ান লিখি ওয়ানের উচ্চারণটা কেমন এরকম ডব্লিউ এ এন, এটা কনসোনেন্ট, তখন আমার এটা শুরুতে এ ব্যবহার করতে হয়। ওকে, একজন বলছে বাংলা স্যার, এখানে তো বলা বলা কবে বুঝিয়েছে, বাট আপনি তো ইংলিশে বানান করিয়ে বলেছেন, বাংলায় আর ইংরেজিতে বানান সব ঠিক থাকবে না। ইংলিশেরটা সবসময় ইংলিশ দিয়ে দেখতে হবে, বাংলা দিয়ে দেখা যাবে না। আবার বলছি, ইংলিশের উচ্চারণ ইংলিশ দিয়ে দেখতে হবে, বাংলা দিয়ে দেখলে ভুল হবে। কোথায় ভুল হবে? যেমন আপনাদেরকে আমি দেখাই দেই, অনেকে বলে যে স্যার যদি স্বরবর্ণ দিয়ে উচ্চারণ হয়, বাট আপনি যখন আমি যখন ইউনিভার্সিটি লিখি এভাবে লিখি না স্যার, ইউনিভার্সিটি মনে আছে না? তো ইউনিভার্সিটি যখন আপনি এরকম লেখেন, এই ইউ তো এটা রস্বই দিয়ে আসে, তো এটা তো স্বরবর্ণ, তাহলে আপনি কেন এখানে এ ব্যবহার করেন? এই জন্য বলছি ইংলিশের উচ্চারণ ইংলিশ দিয়েই করতে হবে, এটা ইংলিশ গ্রামার, বাংলাকে এখানে টেনে আনা যাবে না। ইংলিশ গ্রামার থেকে বাংলা ব্যাকরণের জন্ম হয়েছে, ইংলিশ থেকে জন্ম হয় নাই, যে ইংলিশেরটা ইংলিশ দিয়ে আপনাকে করতে হবে। বুঝতে পারছি? এই যে এখানে একটা কথা বলছে, ও দ্বারা শুরু সকল শব্দের পূর্বে এন বসে, এই নিয়মটা ভুল। সকল শব্দের পূর্বে আবার লিখলে তাহলে শুধুমাত্র ওয়ান এর পূর্বে এ বসবে, এই নিয়মটা কেন দরকার আছে? আসলে যদিও বলি যে এটা কাছাকাছি, বাট আমরা একটা জিনিস বলছি, উচ্চারণ। উচ্চারণ যেভাবেই হোক, এখন আপনি এই যে কথাটা লিখছেন ওএসিস, এই অফিস, এইগুলা যখন আপনি উচ্চারণ লেখেন, এগুলার উচ্চারণের শুরুতে ওই থাকবে, বাট এইটার উচ্চারণের শুরুতে ডব্লিউ চলে আসে, এই যে এইগুলাই। এগুলা যখন ডব্লিউ চলে আসে, একটু খেয়াল করেন, অফিসের উচ্চারণের শুরুতে ওই থাকে, বাট ওয়ান 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 ওয়ানের উচ্চারণে ডব্লিউ চলে আসে, কনসোনেন্ট, এই জন্য এ ব্যবহার করতে হয়। 15 নম্বর প্রশ্ন একজন বলছে, অলরেডি 15 নম্বরটা বলছিলাম যে এমবিবিএস, এমবিবিএস এম এর উচ্চারণই তো এ এম দিয়ে শুরু, তাহলে এম দিয়ে যদি শুরু হয় স্যার তাহলে এ চলে আসতেছে। আমি এই জন্য একটা জিনিসকে না করে একবারে এটার কাছাকাছি গুলা বলিয়ে দিয়েছিলাম যে এম এর উচ্চারণটা কেমন, এ এম, এরকম না? তাহলে উচ্চারণের শুরুতে এ আছে ভাওয়েল, তাহলে এখানে এন বসাতে হবে, এন এমবিবিএস ডক্টর। এই ওয়ার্ড কনসোনেন্ট, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এটার উচ্চারণ কিভাবে হচ্ছে। ওকে, যেমন ধরেন নিচের দিকে আমরা যদি যাই, নিচে আরো কিছু ওয়ার্ড আছে, দেখেন এখানে দেখেন এখানে বলছে হিরোইক অ্যাকশন, হিরোইক, তো হিরো শব্দটা তো এইচ উচ্চারণ অলরেডি আছে সাথে, তো আপনার যেহেতু এইচ আছে তাহলে আপনাকে এ ব্যবহার করতে হবে। যদি এটা ভাওয়েল হইতো তাহলে আমরা এন দিতাম। হলি সিটি যখন বলছে, হলি কথাটা দেখেন তো বলেই দিছে হলি, তাই না? তো হলি যেহেতু এটা এইচ তো রয়েই গেছে, তাহলে এ ব্যবহার করতে হবে। বাট এই যে একটা কথা আছে এয়ার, তাহলে এয়ার এটা মূলত হেয়ার না, এটা কি স্যার? এটা হচ্ছে এয়ার, এটার উচ্চারণটা এভাবে। তো যখনই এটার উচ্চারণটা এরকম মানে ভাওয়েল আসতেছে, তাহলে আপনাকে এখানে এন ব্যবহার করতে হবে। এবার দেখেন ওয়ানার্স, ওয়ানার্স আমরা এটাকে হনার্স কেউ বলি না, কি বলি? অনার্স, অনারারি, ওয়ানারারি, ওয়ানারেবল। তাহলে ওয়ানারেবল, এই যে যতগুলা ওয়ার্ড আমরা বললাম সবগুলাই মূলত ও এর মতো উচ্চারণ আসতেছে, যার জন্য এখানে ঠিকই এন বসতেছে 22 নাম্বারটা। কারণ এই সবগুলার উচ্চারণ কিসের মতো হচ্ছে? এই সবগুলার উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো। হ্যাঁ,
সবগুলোর উচ্চারণ কার মতো হচ্ছে? ভাওয়েলের মতো। যেহেতু ভাওয়েলের মতো হচ্ছে তাহলে এখানে এন হবে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হইলে একটু সবাই CLER ক্লিয়ার লিখবেন আমাকে। এই পর্যন্ত যদি ক্লিয়ার বুঝে থাকেন একটু ক্লিয়ার লিখে দেন। আবার বলছি, এই পর্যন্ত ক্লিয়ার বুঝে থাকলে একটু ক্লিয়ার লিখে দেন। না, মাস্টার বইয়ের সম্পূর্ণ ভোকাবুলারি পার্টটা মুখস্থ করতে হবে না। আপনি ইউটিউবে হাবিব স্যার লিখে আমাদের ভোকাবুলারি পার্টটা একটু দেখে নেবেন। ওখানে আমি বলে দিয়েছি যে কিভাবে পড়তে হবে। বিগত মানে ব্যাচের ক্লাস আমাদের ইউটিউবে আছে। হাবিব স্যার লিখে সার্চ দিবেন, ওখানে সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি এটা কিভাবে পড়বেন সেই টেকনিক গুলা ওখানে বলা আছে। ঠিক আছে স্যার? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, একটু দেখি একজন কি যেন বলছে 12 নম্বর একটা প্রশ্ন। আচ্ছা, which of the following will have a before? আচ্ছা, একটা কথা দেখেন, বলছে কোনটা শুরুতে এ বসবে। আপনি এফ বলছিলাম, যে এম বলছিলাম, এল বলছিলাম, এই সবগুলা শুরুতে কি আছে স্যার? এটা শুরুতে আছে এফ। তাহলে এফ তো বলছিলাম উচ্চারণে এ আসে আগে, তারপরে এফ। এফ। এম আগে এ পরে এম। এল আগে এ পরে এল। শুধু বির উচ্চারণের শুরুতে কোনো ধরনের নাই, বিটা সরাসরি বি দিয়ে আসে। তাহলে এটার শুরুতে আপনার এ ব্যবহার করতে হবে, আর বাকি তিনটা শুরুতে এন, কারণ উচ্চারণে ভাওয়েল চলে আসে। এটা হয়তোবা খেয়াল করেননি বা ক্লাসের প্রথম অংশটা মিস করছেন। ওকে, আচ্ছা, এরপরে বলছে আই উইল বি উইথ ইউ ইন এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার। এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার এটা সম্পূর্ণ একটা ফ্রেজাল ওয়ার্ড। এ কোয়ার্টার অ্যান অফ আওয়ার মূলত এটা দিয়ে কি বোঝায়? এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার, কোয়ার্টার মানে কি? মানে আপনার কথাটা হচ্ছে যে এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার মানে 4 ভাগের 1 ভাগকে বোঝায়। অর্থাৎ বলতেছে আমি 15 মিনিট পরে, আই উইল বি উইথ ইউ ইন এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার, আমি 15 মিনিট পরে বা শেষে তোমার কাছে আসবো, বা 15 মিনিট পরে যেটা বলতেছে। তো এই 15 মিনিটকে এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার বলে সর্বদা। এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার এটা। এ কোয়ার্টার অফ অ্যান, এই জায়গা মূলত অ্যান দিয়ে ব্যবহার করা হয়েছে, যে অ্যান আওয়ার এটা। 1 আওয়ার না বলে অ্যান আওয়ার বলতে হয়, এই আর কি। ঠিক আছে, এখানে নিচের যেগুলা, নিচের নিয়মগুলো সেম। এই যে ওয়ানার কথাটা দেওয়া আছে, আওয়ার কথাটা দেওয়া আছে, সেম একই টাইপের। আচ্ছা, এখানে একটা কথা বলছে কি দেখেন, an orange is round means এখানে। আচ্ছা, an orange is round, এখানে ইনডেফিনিট একটা কথা আছে। ইনডেফিনিট একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে একটু ভালো বুঝবেন। এটা মূলত আপনাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ইনডেফিনিট বলতে আসলে অনির্দিষ্টকে বুঝাইছে। তাহলে অনির্দিষ্ট তো এ বা এন এই দুটাকে দিয়ে একটি বোঝায়, তাহলে অনির্দিষ্ট কেন বলছে? এটা মূলত আসলে একটি বোঝায় না। কেন? আমি যখনই বলছি an orange is round মানে একটি কমলা লেবু গোল। আচ্ছা, একটি কমলা লেবু গোল, তাহলে কেমন? এর মানে কি এরকম যে একটি বাদে বাকি সব লম্বা, এরকম? আমি যখন প্রশ্ন করি আপনাদেরকে, যদি বলি একটা সেন্টেন্স দেখেন, কোথাও লিখলাম যে এ ম্যান, তারপর লিখলাম ক্যান নট লিভ অ্যালোন, একটা মানুষ একা বাস করতে পারে না। আসলে এ ম্যান দিয়ে কি একজনকে বুঝাইলো? এটার মানে কি এরকম যে স্যার একটা মানুষ একা বাস করতে পারে না, একটা মানুষ বাদে বাকি সবাই একা একা বাস করতে পারে, এটা আসলে তাই বুঝাইলো? এটা দিয়ে বুঝাচ্ছে কেউই একা বাস করতে পারে না, কেউই। অর্থাৎ এটা অনির্দিষ্টকে বোঝায়, এই জন্য এগুলাকে ইনডেফিনিট আর্টিকেল বলে বা অনির্দিষ্ট। হ্যাঁ, আচ্ছা, এবার একটু খেয়াল করেন, সেই কথাটাই আমাদের এখানে মূলত বলছে যে কি সাধারণত সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা এন বসে ওই শ্রেণীর সবগুলোকে বোঝায়। যেমন অ্যান অরেঞ্জ, এখানে বলছে এ কাউ, এগুলা সবগুলা কমন নাউন। আমি অলরেডি প্রথমে এই নিয়মটা বলছিলাম। যেমন অ্যান অরেঞ্জ কন্টেইনস ভিটামিন সি, তার মানে একটা অরেঞ্জ ভিটামিন সি থাকে, বাকিগুলো থাকে না। এটা দিয়ে সকল কমলা লেবুতেই ভিটামিন সি থাকে, সেটা বলছে। হ্যাঁ, এই কোর্সের আজকে 3 নাম্বার টপিকের ক্লাস চলতেছে। এর আগে নাউনের ক্লাস হয়েছে, তারপরে প্রোনাউনে, আজকে অ্যাডজেক্টিভের ক্লাস চলতেছে। অ্যাডজেক্টিভের আর্টিকেলও কিন্তু অ্যাডজেক্টিভের একটা পার্ট। অনেকে আবার মনে করেন না যে স্যার আর্টিকেল আলাদা অ্যাডজেক্টিভ আলাদা। মূলত আর্টিকেল ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের এই পার্টটাই এখনো চলতেছে আমাদের। ওকে,
একদম নতুন স্টুডেন্ট কারা আছেন, যে একদম নিউ স্টুডেন্ট আজকে ফার্স্ট ক্লাস করতেছেন, ক্লাস বুঝতেছেন কিনা? আচ্ছা, এরপর একটু খেয়াল করেন পরের প্রশ্নটা কি বলছে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন যখন অ্যান এক্সাম্পল অফ ক্লাস অফ থিংস হিসেবে ব্যবহার করা হয় তার পূর্বে এ অথবা অ্যান বসে। আচ্ছা, একটা প্রশ্ন দেখেন, বলছে কি এ চাইল্ড নিড লাভস, একটা শিশুর ভালোবাসা বা স্নেহ দরকার। এটার মানে কি এরকম যে স্যার একটা শিশুর ভালোবাসা দরকার আর একটা বাদে আর কারো দরকার না, এরকম? এটা দিয়ে মূলত বোঝাচ্ছে প্রত্যেকটা শিশুরই কি দরকার, ভালোবাসা দরকার। ওকে, তো এই যে প্রত্যেকটা শিশু যখন বলতেছে, এটা দিয়ে মূলত শুরুতে আমাদেরকে এ ব্যবহার করতে হয়, যে এ চাইল্ড নিডস লাভ, একটা বাচ্চার কি প্রয়োজন, ভালোবাসা প্রয়োজন, স্নেহ প্রয়োজন, কেমন এইটা। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন দেখেন, সিঙ্গুলার কাউন্টেবল নাউনে যা শোনা যায় কে প্রথমবার উল্লেখিত হলে অথবা অনেকগুলোর মধ্যে যে কোনো একটিকে নির্দেশ করে এর পূর্বে এ অথবা এন বসে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন কি বলছে, প্রশ্নটা একটু ভালো করে বুঝি, তারপর একটু দেখেন। সাবজেক্ট ভার্ব এ অথবা এন উচ্চারণ অনুসারে বসবে এটা। এরপরে কি বলছে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আবার বলছে সাবজেক্ট ভার্ব এ অথবা এন উচ্চারণ অনুসারে, এরপরে অ্যাডজেক্টিভ, তারপরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আপনাদেরকে একটু বোঝাই, যেমন ধরেন আমি যদি বলি যে এ বয়, এই যে বয় দেখতেছেন সিঙ্গুলার একজন, আবার গণনা করা যায় ছেলেরা কয়জন গুনতে পারবো না, মানে কাউন্টেবল নাউন। তাহলে এর শুরুতে আমাকে কি বসাতে হচ্ছে, এ। আর একটা নিয়ম কি বলছে, যে এটার পরে তো নাউন দিলাম, এখানে অ্যাডজেক্টিভ হইতে পারে। এখন আমি যদি লিখি স্যার এ, তারপরে একটা লিখলাম গুড, এটা একটা অ্যাডজেক্টিভ, এরপরে লিখলাম স্যার বয়, তখন হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। মানে প্রথম নিয়মটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, এরপরে এ অথবা এন। আমি এই অংশটা টোটালি বাদ দিচ্ছি, এটা দরকার নাই, জাস্ট এইটুকু আমাদের লাগতেছে। সেটা কি স্যার, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, কোন ফলটি খাইলে শরীরে বড় শক্তি পাওয়া যায়? অতি তাড়াতাড়ি একটু বলেন, বুঝি না এটা, আমি নিজেই বললাম না। তাহলে একটু বললাম যেটা, যে স্যার এই ক্ষেত্রে আমাদের এই অংশটা লাগতেছে। তাহলে একটা হচ্ছে স্যার এ অথবা এন, আর একটা হচ্ছে এ অথবা এম, দুইটা অংশ। তাহলে এটার পরে আমাদের এ অথবা এন বসতে পারে সিঙ্গুলার নাউন। তো আমাদের এ বা এন বসাইছি, এরপরে নাউন। আর একটা হচ্ছে এ, তারপরে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন, এই জিনিসটা। ওকে। আচ্ছা, একজন বলতেছে স্যার 25 নাম্বারটা বুঝাই দেন, তখন মেবি একটু ছিলেন না। 25 নাম্বার কি বাদ দিয়েছে? দেখি 25-এ কি আছে, কান্নাকাটি করতেছে অনেকে। হি ইজ, এটা তো অলরেডি বুঝেছি ভাইয়া। 25 নাম্বারটা অলরেডি বুঝিয়েছি। এখানে একটা কথা আছে, যখন উত্তরাধিকারী, এটা এন আয়ার, সরি এয়ার, যেটা বলা ছিল 25 নাম্বার, যে হি ইজ অ্যান এয়ার অফ দ্য প্রপার্টি, এই একটা কথা আছে। বাট কথা হচ্ছে যখন নির্দিষ্ট করে বলে দিছে, এই যে সম্পদ অফ দ্য প্রপার্টি নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে দা ব্যবহার করা হয়। কোনো কিছু যদি নির্দিষ্ট করে বোঝায়, আবার বলছি যদি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে স্যার? দা ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন না? যেমন এইখানে দেখেন তার বাবার, এই যে নিচেরটা 26 নাম্বার প্রশ্ন একটু খেয়াল করেন। 26 নাম্বারে তার বাবার সম্পদের সে হচ্ছে একজন উত্তরাধিকার, আরেকটা হচ্ছে সম্পদের উত্তরাধিকার। আর যদি এই যে এইটুকু না থাকতো যে হি ইজ, এরপরে এই অফ দা প্রপার্টি কথাটুকু না থাকতো, তাহলে এটা নির্দিষ্ট হতো না, তখন আমরা অবশ্যই এন কথাটা ব্যবহার করতাম। বেশি করে রাইস খান, মোটা হয়ে যাবেন। 25-26 কি বুঝতে পারছি স্যার? 25-26, তাহলে আমরা পরের অংশে আসি। পরের প্রশ্নগুলো একটু দেখি, আপনারা একটু খেয়াল করেন পরের প্রশ্নগুলা। এখানে 32-এ দেখেন আই এম অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল। দেখেন গোল্ড মেডেল দেওয়া হয়েছে তাকে, তাহলে একটা গোল্ড মেডেল যেটা দেওয়া হয়েছে, তাহলে একটা গোল্ড মেডেল, এটা মেডেল আসলে মেটাল লিখছে, আই এম অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল। যাই হোক, তাহলে হিসাবটা হচ্ছে স্যার এখানে এ, কারণ গোল্ডটা আমরা তার আগে এ ব্যবহার করতে পারবো। ইজি টাস্ক, এন ইজি টাস্ক, ই দিয়ে শুরু হচ্ছে, তাহলে এন ইজি টাস্ক, ইজি কোয়েশ্চেন, এগুলা এন ব্যবহার করা হচ্ছে। হি লিভস কমফোর্টেবল লাইফ, লাইফ এটা নাউন, তার আগে অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের এখানে এ ব্যবহার করতে হবে। হি লিভস আ কমফোর্টেবল লাইফ। এরপরে স্যার 35 নাম্বার দেখেন, দ্য ইংলিশ আর ওয়াইজ নেশন, দ্য ইংলিশ আর ওয়াইজ নেশন, আর দ্য ইংলিশ ড্যাশ নেশন। একটু ভালো করে বুঝবেন, ইংরেজরা একটা
জ্ঞানী জাতি। আবার বলছি ইংরেজরা একটা জ্ঞানী জাতি। তাহলে ওয়াইজ নেশন অথবা শুধু নেশন একটা জাতিকে বোঝাচ্ছে। তাহলে একটা জাতি মানে আমাদের এ অথবা এন ব্যবহার করতে হবে। যেহেতু উচ্চারণে ভাওয়েল নাই তাহলে আমাকে এ ব্যবহার করতে হবে। দ্য ইংলিশ আর ওয়াইজ নেশন, তার আগে কি দিব স্যার? এন। নাউন এবং প্রোনাউনের কয়টা ক্লাস? মেবি প্রোনাউনের 4টি আর নাউনের সম্ভবত 3টি ক্লাস। এটা আমাদের গ্রুপে দেওয়া আছে, হ্যাঁ, পেইড ব্যাচে গ্রুপে দেওয়া আছে। বই ধরে যখন কোর্স করবেন সেটাকে আর নোট করার প্রয়োজন নেই। নোট করতে হলে স্যারদের ক্লাসগুলো নোট করতে হয়, হ্যাঁ, বই ধরে করতে হয় না। ওকে, আচ্ছা এরপরে দেখেন ইট ইজ কোয়ার্টার। তাহলে ইট ইজ এ কোয়ার্টার, একটু আগে এটা প্রশ্নটা পেয়েছিলাম আমরা। ইট ইজ এ কোয়ার্টার অফ, এখানে কোয়ার্টার টু 6, ইট ইজ এ কোয়ার্টার টু 6 মানে হচ্ছে 6টা বাজতে এখনো 15 মিনিট বাকি আছে, 5:45 যেটাকে বলা হয়। নেক্সট আমরা দেখি, এখানে বেশ কিছু নিয়ম টিয়ম লেখা আছে। আসলে এগুলা যদি বলি এগুলো আসলে প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় কিছু নিয়ম। যেমন আই নিড এ ভিসা, আমার একটা ভিসা দরকার। দ্য সান ইজ এ স্টার, সূর্য হচ্ছে একটা নক্ষত্র। এগুলো রেগুলার নিয়ম। এখন এগুলার দরকার নেই আপনার এভাবে করে নিয়ম আলাদা করে, এই নিয়মগুলো অন্তত পড়ার দরকার নাই। যেমন বলছে আই উড লাইক টু, বলছে আই উড লাইক ইউ টু মিট ক্যাথি পার্কার, একজন নোবেলিস্ট। তাহলে এখন দেখেন যখন বলছে ক্যাথি পার্কার, নির্দিষ্ট করে বলে দিচ্ছে আবার যে ক্যাথি পার্কার সে কি নির্দিষ্ট করছে, একজন সে নোবেলিস্ট বা ঔপন্যাসিক। এই নির্দিষ্ট করার জন্য একটু ভালো করে এখানে বুঝেন, অন্তত পক্ষে পরে, না হলে আবার প্রশ্ন করবেন, কেমন? কারণ অনেকে হচ্ছে একজন দুজন মনোযোগী থাকে না, তাদের একজন দুজনের জন্য আবার করতে হয়, তখন আমাদের সময়টা কাভার হয় না। তাহলে 39 বলছে ক্যাথি পার্কার নির্দিষ্ট করে দিচ্ছে তিনি একজন নোবেলিস্ট, নির্দিষ্ট করার জন্য দা ব্যবহার করা হয়েছে। এরপরে মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড, আসলে করিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাট সেই করিমকে আপনি নির্দিষ্ট করে চিনেন না, অনির্দিষ্ট অপরিচিত কেউ হইতে পারে। যদি করিম নামে একজনকে নির্দিষ্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, সেক্ষেত্রে এ ব্যবহার করা হয়েছে, এ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড। হ্যাঁ, তারপরে দেখেন বলছে ইউ আর মেসি আই সি, এই যে কথাগুলা, ইউ আর নজরুল, আমরা অনেক সময় বলি না, আরে তুমি তো একজন নজরুল, আরে তুমি তো একজন সাকিব খান। এরকম তুলনামূলক ভাবে যদি কাউকে বোঝানো হয়, তুলনা করা হয় যদি কাউকে, সেক্ষেত্রে তার শুরুতে আমাদেরকে এ অথবা দা ব্যবহার করতে হয়। যেহেতু এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হচ্ছে যে নির্দিষ্ট করা হয় নাই, সুতরাং সেক্ষেত্রে আমরা মেসি, নজরুল, রবীন্দ্রনাথ এই সবগুলোর পূর্বে একটা করে এ ব্যবহার করব। যেমন ইউ আর এ মেসি আই সি, মানে আমি তো দেখতেছি তুমি একটা মেসি, আমি তো দেখি তুমি একটা নজরুল, আমি তো দেখি তুমি একজন রবীন্দ্রনাথ, আমি তো দেখতেছি তুমি একজন শেক্সপিয়ার। এই যে এটা তুলনা করা হয়েছে যে তুমি তো শেক্সপিয়ারের মতো, এই তুলনা করার জন্য এটা এ বসছে। যারা নাউনের ক্লাস করছে তারা এটাও দেখছে যে কখন প্রপার নাউন কমন নাউন হয়, এগুলো সব কমন নাউন। হ্যাঁ, তখন আমি এগুলা বুঝিয়েছি অলরেডি। যদি কেউ নাউনের ক্লাসটা করে থাকেন তারা একটু উত্তর দিবেন। হ্যাঁ, না ওয়াইজ এর উচ্চারণ ওরকম না স্যার, ওয়াইজ এর উচ্চারণ ওয়াই ওয়াই ওয়াই, আবার বলছি ওয়াইজ ওয়াই। হ্যাঁ, ওয়াইজ এর উচ্চারণ ওয়াই দিয়ে শুরু, হ্যাঁ, ও দিয়ে না। আপনি যেটা লিখছেন ওটা হচ্ছে অইস, অইস, ওইটা অইস হয়ে গেছে। ওকে, ক্লাস 10টা পর্যন্ত চলবে, টেনশনের কিচ্ছু নাই। আচ্ছা, এটা এই পর্যন্ত গেল, এটা হচ্ছে তুলনা করা। এজন্য বলছি আপনি যখন একটা ক্লাস মিস দিয়ে যখন আরেকটা ক্লাস করতে আসেন, তখন দেখবেন যে ওই অংশটা আমরা বুঝি, ধারাবাহিক মানে ধারাবাহিকতা রক্ষা করা কতটা জরুরি। 42 নম্বরে বলছে আই টক টু এ দালাই লামা, আমি একজন দালাই লামার সাথে কথা বলছি, আমার মনে হয়েছে এটা, এটা তুলনা করছে, এই জন্য আমাদের এখানে এ ব্যবহার করতে হয়েছে। হ্যাঁ, আচ্ছা এরপরে সুপারলেটিভে মোস্ট যখন তুলনা না বুঝিয়ে কোনো বিশেষ গুণকে বোঝায়, সেক্ষেত্রে আমাদের তার পূর্বে এ ব্যবহার করতে হয়। যেমন মোস্ট ওয়ান্ডারফুল সাইট, মানে আমি খুবই চমৎকার একটা দৃশ্য দেখছি, একটা দৃশ্য দেখছি। এই একটি দৃশ্য বোঝানোর ক্ষেত্রে আমাদের সবসময় এ ব্যবহার করতে হয়। যেমন হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ, হি মোস্ট দা আনহ্যাপি না দিয়ে কি দিছে এ, যদিও এখানে দা হওয়ার কথা ছিল, বাট কথাটা বলছে এখানে এ। কেন? কারণ তুলনা করা বোঝাই নাই। তুলনা করলে এখানে লেখা থাকতো হি ইজ দা বেস্ট বয়। বেস্ট বয় মানে কি, তার থেকে আরো খারাপ খারাপ বয় আছে, বাট এখানে বলতেছে যে আমি একটা খুবই সুন্দর দৃশ্য দেখেছি, সেক্ষেত্রে এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, একটি সুন্দর দৃশ্য। সে খুবই অসুখী একটা জীবন করতেছে, তাহলে একটি জীবন তার জন্য এ ব্যবহার করা হচ্ছে। ওকে,
বেশি বেশি ভাত আলু খান, কি যেন বলছে, বেশি বেশি আলু খান, ভাতের উপর চাপ কমান। আচ্ছা, একটা কথা বলছে এবার স্যার, কখনো কখনো প্রিপোজিশন অন, ইন এবং এট পার অর্থে এ ব্যবহার করা হয়, এগুলাকে ডিসগাইজড প্রিপোজিশন বা ছদ্মবেশী প্রিপোজিশন বলা হয়। যেমন 7 o'clock, অক্লক এটা দিয়ে অন দা ক্লক বোঝায়, এরকম এগুলাকে ডিসগাইজড প্রিপোজিশন বলে। তো এই ক্ষেত্রে এ ব্যবহার করা হয়, তবে সেই এ কে ডিসগাইজড প্রিপোজিশন বলে, কিন্তু এটা আর্টিকেল না। হ্যাঁ, এগুলা কি আর্টিকেল না। এবার দেখেন কি বলছে, প্রশ্নটা হচ্ছে দ্য কিং ওয়েন্ট এ হান্টিং। মূলত এই যে দ্য কিং ওয়েন্ট এ হান্টিং মানে রাজা একটা শিকারে গিয়েছিল। তো এই যে দ্য কিং ওয়েন্ট এ হান্টিং কথাটা যখন বলছে, এই এ দিয়ে মূলত বোঝাচ্ছে অন। হ্যাঁ, সে শিকার করতে গিয়েছিল। দ্য কিং ওয়েন্ট অন হান্টিং না দিয়ে কি বলছে, ওয়েন্ট এ হান্টিং, এই এ দিয়ে মূলত অন কে বোঝাচ্ছে, এটা কিন্তু আর্টিকেলের নিয়মে বসে নাই। ওকে, এখানে লেখা আছে, যেমন ধরেন একটা প্রশ্ন বলছে, যেমন ইট সেট মি এ থিঙ্কিং, এটা মূলত ইট সেট মি অন থিঙ্কিং, এই এ দিয়ে অন বোঝাচ্ছে। আবার বলছে আই গেট 60 রুপিস এ মান্থ, এটা দিয়ে মূলত বোঝাচ্ছে ইন এ মান্থ, মানে এক মাসে আমি 60 রুপি পাই একটা মাসে। অথবা দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, এই ইন এ উইক না বলে দেয়ার আর 7 ডে এ উইক, এই ইনটা ওখানে উজ্জ্ব থাকে, এগুলাকে ডিসগাইজড প্রিপোজিশন বলে। হ্যাঁ, তো যাই হোক, একজন বলছে তুলনা না বোঝালে মোস্ট এর পূর্বে এ বসে। এক্স্যাক্টলি, মোস্ট মূলত সুপারলেটিভ ডিগ্রি, আর ডিগ্রি মানেই তুলনা। সুপারলেটিভ না বুঝাইলে তখন আমাদেরকে এ ব্যবহার করতে হয়। এরপরে কিছু ওয়ার্ড দেখেন, এখানে আরেকটা নিয়ম বলছে, সেটা বলছে ফিউ, লিটল, লট অফ, গুড ডিল অথবা গুড ম্যানি, গ্রেট ম্যানি ইত্যাদি পূর্বে এ বসে। আপনারা নিশ্চয়ই জানেন, এটা মুখস্থ আছে আপনাদের। ফিউ এ ফিউ, লিটল এ লিটল, এ লট অফ এটা তো মনে আছে, এ গুড ডিল, এ গুড ম্যানি, এই নিয়মটা একটু দেখবেন। এ গ্রেট ম্যানি এবং এ গুড ম্যানি, এই দুইটা জিনিস প্রয়োজনে একটু কমেন্টে লিখে নিতে পারেন। সেটা হচ্ছে স্যার এ গুড ম্যানি, আর একটা হচ্ছে এ, তারপরে বলছি কি স্যার গ্রেট ম্যানি। এই দুইটা ওয়ার্ড নতুন মনে হইতে পারে আপনাদের কাছে। হ্যাঁ, একটা হচ্ছে এ গুড ম্যানি আর একটা হচ্ছে এ গ্রেট ম্যানি, মনে থাকবে না স্যার এগুলা? তাহলে এর পূর্বে এ ফিউ মানে অল্প পরিমাণ অর্থে, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ লিটল বসে। তো যাই হোক, আমরা এখানে দেখব, যেমন ধরেন ফিউ বুকস লিখছে, তাহলে হি লস্ট এ ফিউ বুকস, সে সামান্য পরিমাণ বই হারিয়ে ফেলছে, এই জন্য আমাদের এ ব্যবহার করা হচ্ছে। স্যার আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, আপনাদেরকে একটু বলি, পার্টস অফ স্পিচ কিন্তু আর্টিকেলের অংশ না, আপনারা মূলত অ্যাডজেক্টিভের টপিক পড়তেছেন। আপনি হয়তো ক্লাসটার পরে আসছেন, আমি বলেছিলাম আজকে যে আমরা পড়তেছি অ্যাডজেক্টিভ, আজকে 3 নাম্বার টপিক, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচের। সেই অ্যাডজেক্টিভের একটি পার্ট হচ্ছে মূলত আর্টিকেল, সেইটা আমরা করতেছি। আচ্ছা, তাহলে হি মেড ফিউ মিস্টেক্স, তাহলে হি মেড এ ফিউ মিস্টেক্স, এক্ষেত্রে এ ব্যবহার করা হয়েছে। 47 এ বলছে কি হি ওয়েন্ট অনলি এ লিটল সুগার, তাহলে এ লিটল, আপনারা নিশ্চয়ই এইটুকু বুঝতে পারছেন, এইটুকু ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টসে জানান যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, আপনারা এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এখানে আরেকটা, এই যে একটা কথা আছে স্যার, এ গ্রেট ম্যানি স্টুডেন্টস, এটা একটু আগে আমি বলছি 48 নাম্বারটার জন্য আমি বলছিলাম যে প্রয়োজন একবার করে লিখে নেন। হ্যাঁ, 48 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করেন, এখানে প্রশ্নটা কি করছে যে এ গ্রেট ম্যানি স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য টেস্ট, এ গ্রেট ম্যানি, এই কথাটা একটু আগে বলছিলাম যে এটা এ গ্রেট ম্যানি, এটা মনে রাখবেন, দা গ্রেট ম্যানি লিখবেন না। হ্যাঁ, যদি দেখেন এখানে গ্রেট লেখা আছে তাহলে অবশ্যই এ বসাবেন, আর যদি গ্রেট না থাকে শুধু ম্যানি স্টুডেন্টস তাহলে কোনো সমস্যা নাই। ওকে, এটা। আচ্ছা, এরপরে আসেন স্যার আরেকটা নিয়ম, সেটা হচ্ছে ম্যানি এ অথবা এন বসাইতে হয়, এটা একটা নিয়ম, ম্যানি এ অথবা এন। এই নিয়মটা কেমন দেখেন, এটা আপনার, এটা আবার রাইট ফর্ম অফ ভার্বে আমরা করাবো, তখন আবার বসাবো, মানে বুঝাবো যে এখানে সিঙ্গুলার নাউন বসে না প্লুরাল নাউন বসে। আপাতত রাখেন স্যার ম্যানি এ তারপরে সিঙ্গুলার নাউন, ম্যানি এ সিঙ্গুলার নাউন, এই যে দেখেন ম্যানি এ অথবা এন তারপরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। তো আপনার ওইটা মুখস্থ দরকার নেই, আপাতত রাখেন ম্যানি এ গুড বয় ফেইল্ড, মানে এমন অনেক ভালো ছাত্রই বা এমন অনেকেই আছে
আমি যদি বলি ম্যানি এ বয়, মানে এমন অনেক ছেলেই আছে। আচ্ছা, ক্লাসের বাহিরে অন্য টপিক গুলা নিয়ে আলোচনা না করি, আবার বলছি ক্লাসের বাহিরে অন্য টপিক গুলা নিয়ে আলোচনা না করি, ঠিক আছে? কেউ একটা প্রশ্ন করছে যে স্যার 45, মেবি 45 নাম্বার প্রশ্নটা এই পাশে। দেখি আমি যদি অন্তত এটা আগে বুঝিয়ে থাকি তাহলে আলোচনা করব না। আচ্ছা, 45 নাম্বার, এটা আমি বুঝিয়েছি অলরেডি, আপনি তখন খেয়াল করেন না। কি বলতে পারি বলেন? তবে এখানে কথা আছে স্যার নির্দিষ্ট করা, নির্দিষ্ট করা একটা কথা, যেমন হি লস্ট ফিউ বুকস হি হ্যাড। আমি যদি এই প্রশ্নটা আগের প্রশ্ন একটা বুঝাইছি, এই টাইপের একটা প্রশ্ন এর আগে বুঝিয়েছিলাম, একটু খেয়াল করবেন। আপনার যে ভাইয়া বা আপু এই প্রশ্নটা করেছেন, আগের প্রশ্নটা হয়তো আপনি বুঝেন নাই। আমি এর আগে এই টাইপের একটা প্রশ্ন বুঝাইছিলাম যে হি লস্ট এ ফিউ বুকস, এটুকু হলে ফিউ দিয়ে এখানে এ দিতাম। বাট যখনই বলছে হি হ্যাড, মানে তার যা ছিল, তাহলে নির্দিষ্ট হয়ে গেছে। আর নির্দিষ্ট করার কারণে এখানে আমার দা বসছে, এরকম। আশা করি ক্লিয়ার বুঝতে পারেন। যেমন বলছেন হি মেড ফিউ মিস্টেকস, তাহলে এই ক্ষেত্রে এ ঠিক আছে, কারণ এখানে নির্দিষ্ট করে নাই। বাট যখন পরের প্রশ্নটা একটু খেয়াল করেন, বলছে কি আই ওয়ান্ট অনলি এ লিটল সুগার ইন মাই টি প্লিজ, তো এই ক্ষেত্রে অনলি এ লিটল সুগার, এক্ষেত্রে আর কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন যে এই প্রশ্নটা করছিলেন উপরের? আচ্ছা, তাহলে এখানে ম্যানি আমরা এটা দেখলাম একটু। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসেন স্যার, পরে বলছে কি কিছু কিছু ফ্রেজ আছে এ বা এন বসে, যেমন ইন এ বডি মানে একত্রে। তাহলে ইন এ বডি মানে একত্রে, এটা একটা ফ্রেজ। নিচে যে ওয়ার্ডটা আছে এগুলো ফ্রেজ, এবং এগুলো সেই হিসাবে প্রশ্ন আসছে, ওনারা ফ্রেজ আকারে দিছে। যেমন হি ইজ ইন এ টেম্পার, মানে সে বদ মেজাজ আছে, তার মেজাজ খারাপ আছে, এটা ফ্রেজ। এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে এখান থেকে কিছু ওয়ার্ড আছে, এগুলো মুখস্থ করে রাখবেন এবং ফ্রেজ আকারে আলাদা বুঝতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন কি বলছে। যেমন এখানে বলছে কি হি স্ট্রাক মি অন দা হেড, হিয়ার দা ওয়ার্ড দা ইজ অথবা দা, এখানে ড্যাশ লিখছে এরকম। তাহলে হি স্ট্রাক মি অন দা হেড, হিয়ার দা ইজ ইউজড অ্যাজ ড্যাশ। আচ্ছা, পজেসিভ দা। আচ্ছা, এখন একটা কথা দেখবো, পজেসিভ কথা কি? এই যে হি স্ট্রাক মি অন দা হেড, পজেসিভ মানে হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করার কাজ করা। পজিটিভ ওয়ার্ড গুলা মাই, ইয়োর, হিজ, হার, মানে নির্দিষ্ট করে যে কাজ ওয়ার্ড গুলা, এগুলা দিয়ে পজিটিভ বোঝায়। হ্যাঁ, তো বলছি যে পজিটিভ ওয়ার্ড গুলার কাজ কি স্যার? নির্দিষ্ট করা। আর নির্দিষ্ট করতে যা কিছু ব্যবহার করা হয় সেগুলাকে পজিটিভ ওয়ার্ড বলা হয়। এইখানে সেই পজিটিভ দা কথাটা এখানে বলছে, কারণ এটা নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন যে পজিটিভ এটা নির্দিষ্ট করার কাজে ব্যবহার করা হয়। যেমন এখানে বলছে, দেখেন একটা কথা, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে পজিটিভের পরিবর্তে দা বসে, এক্ষেত্রে পজিটিভ দা বলে। যেমন হি স্টাক মি অন দা চেক। আচ্ছা, একটু খেয়াল করেন, যখনই দা কাউ বলছে এটা নির্দিষ্ট করা হয়ে গেছে, এই জন্য এটা পজিটিভ ওয়ার্ড, এই আর কি। এরপরে দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন, যত তত বোঝাতে দা ব্যবহার করা হয়, তারপরে কম্পারেটিভ ডিগ্রি। যত পড়বে তত জানবে, যত হাঁটবে তত ভালো থাকবে। দা মোর ইউ ওয়াক দা মোর ইউ বি ফিট, এই টাইপের ওয়ার্ড। হ্যাঁ, এখানে বলছে দা মোর দা কি বলছে, মেরিয়ার, যত বেশি তত খুশি। দা মোর দা মেরিয়ার। আর দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন, এরকম আসে। এই টাইপের ওয়ার্ড গুলো মুখস্থ করবেন। আচ্ছা, এরপরে কি বলছে, নাউনকে নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে দা বসে, এটা এত সময় ধরেই করে আসছেন। যেমন কি বলছে দেখেন, the soup is horrible, I'm going to complain to restaurant's owner.
যখনই নির্দিষ্ট করে বলছে যে আমি কমপ্লেন করতে যাচ্ছি কাকে, রেস্টুরেন্টের যে ওনার তাকে সে কমপ্লেন করতে যাচ্ছে। এখন খেয়াল করেন একটু, এখানে 53 নম্বর প্রশ্ন বলছে স্যুপটা ভয়াবহ ছিল, আমি রেস্টুরেন্টের যিনি ওনার আছেন তাকে কমপ্লেন করতে যাচ্ছি। তাহলে নির্দিষ্ট করে বলে দিচ্ছে রেস্টুরেন্টের ওনার, এই জন্য এখানে দা ব্যবহার করা হয়েছে। এরপরে 54 নম্বরে বলছে হোয়ার ইজ দ্য বয়, হি ইজ ইন এ গার্ডেন। তাহলে যখনই বলছে যে হোয়ার ইজ দ্য বয়, ছেলেটি কোথায় আছে, ছেলেটি কোথায় আছে প্রশ্ন করছে কাকে, বয়কে, তাহলে হোয়ার ইজ দ্য বয়, এই জন্য দা। এবার ছেলেটি কোথায় আছে সেটার উত্তর আবার সে দিছে, ছেলেটি বাগানের মধ্যে আছে, তাহলে এটা নির্দিষ্ট করে বলে দিছে জায়গাটা কোথায়, বাগান, এই জন্য হি ইজ ইন দ্য গার্ডেন, তাহলে এখানেও দা আসবে। সেক্ষেত্রে আমাদের দুইটা দা এখান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে স্যার যদি কোনো সেন্টেন্সে দেখেন একই নাউন বারবার আসতেছে, মানে বারবার, তাহলে প্রথমবার এ অথবা এন, পরবর্তীতে আপনার দা ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল ধরেন কেউ যদি বলে আমি একটি গাড়ি কিনেছি, কি বলবে, আই হ্যাভ বট এ কার, এ কার। তারপরে যদি বলতে চাই গাড়িটি সুন্দর, তখন কি বলতে হবে, দ্য কার ইজ রেড, গাড়িটি, আমি যদি বলি লাল তাহলে দ্য কার ইজ রেড, গাড়িটি সুন্দর, দ্য কার ইজ বিউটিফুল। তাহলে প্রথম বলবো কি, যে আই হ্যাভ বট এ কার, তারপরে বলবো না যে দ্য কার ইজ বিউটিফুল, এটা বলতে হবে, এ কার বলা যাবে না। অর্থাৎ প্রথমবার এ কার, প্রথমবার এ কার, এরপরে যতবার কার কথাটা আসবে ততবার আমাকে দা কার, দা কার এরকম কথাটা ব্যবহার করতে হবে। ওকে, এখন ধরেন প্রশ্নটা আমার এই সিস্টেমে গেছে, এবার নিচে যে এক্সাম্পল গুলো আসছে দেখেন, দ্য হাউস হ্যাজ এ বিউটিফুল গার্ডেন, তো দ্য হাউস হ্যাজ এ বিউটিফুল গার্ডেন, তাহলে এই গার্ডেনের একটা এ আছে। এবার যখন আবার গার্ডেনটা এখানে চলে আসছে, তার মানে আমাকে এখানে দা ব্যবহার করতে হবে। এই যে স্যার পর পর যখন দুইবার আসবে তখন কি করতে হবে স্যার, দা ব্যবহার করতে হবে। ওকে, এরপর বলছে স্যার অ্যাডজেক্টিভ দ্বারা বিশেষ শ্রেণীকে বোঝালে তার পূর্বে দা বসে। এটা আমরা নাউনের ক্লাসে করেছিলাম, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন, যেখানে বলছিলাম দা পোর মানে গরিবেরা, দা রিচ মানে বড় লোকেরা, দা পায়াস মানে ধার্মিকেরা, দা এলিট মানে সমাজের আভিজাত শ্রেণীর লোকেরা, সেই ওয়ার্ড গুলো এখানে আছে। যেমন এখানে রিচ অ্যাডজেক্টিভ, যেখানে বলছিলাম দা প্লাস অ্যাডজেক্টিভ। এটা এইটুকু এই ক্লাসটা কারা কারা করেছিলেন দেখেন তো, নাউনের কমন নাউন আমি পড়াইছিলাম কিনা, যে স্যার দা প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল কমন নাউন, এরকম বলছিলাম। যেখানে দা রিচ লেখা ছিল, দা ভার্চুয়াস কথাটা লেখা ছিল, এই দা পোর লেখা ছিল, তাহলে এই সবগুলো ওয়ার্ডের শুরুতে কি বসবে স্যার, দা বসবে। কেন, কারণ এগুলা ওই শ্রেণীর সকলকে বোঝায়। কেউ কি এখানে আছেন যারা এই নিয়মটা পড়েছিলেন আমার নাউনের ক্লাসে, যে দা প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল কমন নাউন? এই জন্য বলছি একটা টপিক যখন আপনি করেন দেখবেন ওই টপিক রিলেটেড আরো অনেক কিছু আপনার অটোমেটিক জানা হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এখানে দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি মানে ধার্মিকেরা সর্বদাই কি সুখী, বা গুণী লোকেরা সর্বদাই সুখী। ওকে, এই যে নির্দিষ্ট করে বুঝাইলে, কোনো কিছু নির্দিষ্ট করে বুঝাইলে তার পূর্বে দা বসে। এখান থেকে আপনি যদি খেয়াল করেন, যেমন এয়ারপোর্ট নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে এয়ারপোর্ট খুবই ব্যস্ত এলাকা, এই জন্য দ্য এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস, দ্য এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস, এয়ারপোর্ট হচ্ছে একটি ব্যস্ত। স্যার পড়িয়েছিলেন, ওকে ঠিক আছে। তাহলে যারা তখন করেছেন, আবার যারা করেনি তারা ওখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, ইন্ডিকেট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা কি, পিঁপড়া একটি বুদ্ধিমান পতঙ্গ বা কিট, তাহলে পিঁপড়াকে নির্দিষ্ট করে বলে দিচ্ছে, তার জন্য আপনাকে দা ব্যবহার করতে হবে। এই জন্য দ্য অ্যান্ট ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট, অর্থাৎ পিঁপড়া একটা বুদ্ধিমান প্রাণী। ঠিক আছে, এরপরে কি বলছে, নিচের কোন বাক্যটি শুদ্ধ, নিচের যে বাক্যটি এখানে বলছে দ্য লায়ন ইজ আ ফিউরিয়াস অ্যানিমেল, নির্দিষ্ট করে লায়নের কথা বলছে, যে লায়ন হচ্ছে একবারে খুবই সাহসী একটি প্রাণী, নির্দিষ্ট করার কারণে দা বসছে। দ্য কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিমেল, দ্য কাউ ইজ এ ইউজফুল, আমরা জানি এ ব্যবহার করা হয় ইউজফুল এর আগে, একটু আগে এটা দেখে আসছি। নিচে এই যে আন্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস, তাহলে দা আন্ট এরপরে অ্যান, তাহলে দা কথাটা আছে এখানে যদিও নির্দিষ্ট করে বলছে, কিন্তু এখানে ইন্ডাস্ট্রিয়াস বলছে, অ্যান্ড দা কথা তো অপশনে আছে কিন্তু এটার সাথে মিলতেছে না পরে আমাদের, এই জন্য দুইটাই অ্যান নিতে হচ্ছে, যে অ্যান আন্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার, বাট এখানে দ্য আন্ট ইজ
অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার আমরা দিতে পারতাম, বাট এখানে আবার আমাদের এটা অপশনে নেই, যার কারণে আমাদের দুইটাই অ্যান নিতে হয়েছে, কারণ এটা যদি নেই তাহলে এটার সাথে আবার মিলবে না, এই আর কি। এরপর বলছে এ ক্যাট হ্যাজ এ টেইল। আমি যদি বলি যে একটা বিড়াল, কি বলে, বিড়ালের লেজ আছে, তাহলে নির্দিষ্ট করে তো বলে দেয় নাই, বলছে একটা বিড়ালের আসলে কি, যদি বলি তাহলে দা ব্যবহার করতে হয়েছে, মানে উপরের নিয়ম এটার মতো, বাট এটা মিলবে, তার জন্য দ্য ক্যাট হ্যাজ এ টেইল, দ্য ক্যাট হ্যাজ এ টেইল, এ টেইল। আর আপনি যদি এ দিয়ে দেন তাহলে পরবর্তীতে এ টেইলের দরকার নাই। ওকে, কমপ্লিট দ্য সেন্টেন্স বলে দিয়েছে। স্যার কথা রিপিট আসছে। আচ্ছা, কথা কি রিপিট আসছে সবার? একটু বলেন তো, কথা ক্লিয়ার বুঝতেছেন কিনা, কথা ক্লিয়ার বুঝতেছেন কিনা একটু, নাকি রিপিট হচ্ছে, একটু বললেন আমাকে। হ্যাঁ, সমস্যা নেই, আর 2-1 মিনিট আপনাদেরকে কষ্ট দিব, কারণ এরপরে যেগুলো আছে এগুলো মোটামুটি আপনারা সবই করছেন। যেমন লার্জেস্ট সুপারলেটিভ ডিগ্রি, এটা ডিগ্রিতে পড়াবো। বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, এদের পূর্বে সবসময় দা বসে। ওকে, আচ্ছা, তারপরে নিচে দেখেন বলছে কি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। 2 নম্বরে বলছে এই স্কাই ইজ ব্লু, স্কাই ইজ ব্লু, এখানে বলছে ইনকারেক্ট, আসলে হওয়ার কথা দা স্কাই। যা কিছু একটা সর্বদা তার পূর্বে দা বসে, পৃথিবীতে যা কিছু একটা সর্বদা তার পূর্বে দা বসে। আবার বলছি, পৃথিবীতে যা কিছু একটা সর্বদা তার পূর্বে দা বসে। এখন দেখেন, যখন এই কথাটা বলছে আমাদের হিসাব, যেখানে স্কাই পৃথিবীতে একটাই আছে তাহলে দা বসবে, এই আর কি। মুন একটাই আছে তাহলে দা বসবে, পৃথিবী একটাই আছে দা বসবে, স্কাই একটা আছে তাহলে এখানে দা বসবে। যেহেতু এটা ঠিক নাই, এ বসাইছে, তার মানে এটাই ভুল, আর এটাই আমাদের উত্তর, কারণ আমার কাছে ইনকারেক্ট কোনটা সেটা চেয়েছে। হ্যাঁ, এরকম, ঠিক আছে। যেমন ইউনিভার্স কথাটা দেখেন, ইউনিভার্স মহাবিশ্ব, তার পূর্বে দা, এই এই হচ্ছে দায়ের নিয়ম। দা ছাড়া এছাড়া আরো কিছু নিয়ম আছে, আপনারা এগুলো প্র্যাকটিস নিজেরা করবেন। আর আমি তো অবশ্যই সলভিং ক্লাস আবার এগুলো করাই দিব, সমস্যা নাই। সলভিং ক্লাসে বাকি অংশগুলো করবেন। এই যে আর্থ, আর্থ এটা দেখেন সরাসরি বলছে, তাহলে পৃথিবী একটা, তার পূর্বে দা বসবে। স্কাই, ওই যে একটু আগে বলছি একটা আছে, দা বসবে। বয়, বাই অ্যান ইয়ার, এই যে কথাটা দেখেন বলছে কি, হি পুলড বয়, তাহলে হি পুলড দা বয় বাই দা ইয়ার, সে ছেলেটির কান ধরে টানছে, নির্দিষ্ট করা যে সে ছেলেটিকে টানছে, আবার কি ধরে টানছে, কান ধরে টানছে, এই জন্য দা বসাইতে হয়েছে 2 বার। এরপরে কি বলছে, আই স্টাক হিম অন চেক, এটা অলরেডি বলছি একটু আগে, এগুলা সব ফ্রেজ ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, কামাল ব্রোক ইন দ্য অ্যাক্সিডেন্ট, তাহলে কামাল ব্রোক হিজ লেগ, এখানে মূলত এই জায়গাটা আসছে অন্যভাবে, এটা আর্টিকেলের মধ্যে দেওয়া উচিত হয় না, এক্সাম্পলটাই, এক্সাম্পলটা অন্য জায়গায় যেতে পারতো। আচ্ছা, যাই হোক, এটা কমপ্লিটিং সেন্টেন্সে থাকতে পারতো, কিন্তু এখানে কিছু করার না, এভাবে আসছে। এই যে বাই দা টেইল একটা কথা আছে, বাই দা টেইল, এটা একটু আগে করাইছি, এই নিয়মটা ছিল। আই কট হিম বাই দা হ্যান্ড, আমি তাকে হাতে নাতে ধরছি, নির্দিষ্ট করা যায় কিভাবে ধরছি, হাতে নাতে, এই জন্য দা বসাইতে হয়েছে। আচ্ছা, দ্য আর্টিকেল ইজ ইউজড বিফোর ড্যাশ। আচ্ছা দেখেন, চায়না বলছে, তারপরে কি বলছে স্যার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স। আচ্ছা, আপনাদেরকে এখানে একটা কথা বলে নেই, যে সকল দেশের শেষে প্লুরাল ওয়ার্ড আছে তাদের পূর্বে, বা প্লুরাল বুঝায় তাদের পূর্বে দা বসে। এরকম কি আছে স্যার, ফিলিপাইন্স আছে, মালদ্বীপস আছে, হ্যাঁ মালদ্বীপস, যার শেষে এস আছে এরকম। হ্যাঁ, এবং এছাড়া আছে ইউএসএ, ইউকে, ইউএই, এই সবগুলোর পূর্বে দা বসে। কি বসে স্যার, দা বসে। দা ইউএসএ, দা ইউকে, দা ইউএই, দা মালদ্বীপস, দা ফিলিপাইন্স। ওকে, অর্থাৎ প্লুরাল যে ওয়ার্ড গুলা, এগুলো মূলত সিঙ্গুলার না, এগুলো অনেকগুলা দ্বীপ বা স্টেটের সমন্বয়ে তৈরি, তাই তাদের পূর্বে দা ব্যবহার করা হয়। ওকে, দ্য পদ্মা, স্যার পদ্মা এটা, বাট পদ্মা নদী পৃথিবীতে একটাই আছে, তার পূর্বে দা বসবে। অ্যামাজন একটাই আছে, দা বসবে। এভারেস্ট একটা আছে, দা বসবে। আইফেল টাওয়ার একটা আছে, দা বসবে। আটলান্টিকের যে মহাসাগর একটাই আছে, দা বসবে। যদি দেখেন টাইটানিক একটাই ছিল, দা বসবে। যদি দেখেন পবিত্র কুরআন একটাই আছে, দা বসবে। বাইবেল একটাই আছে, দা বসবে। এরকম বাংলাদেশের মধ্যে 60 গম্বুজ মসজিদ, যেটা ঐতিহাসিক স্থান হিসেবে একটাই আছে, দা বসবে। অর্থাৎ যা কিছু পৃথিবীতে বিখ্যাত সিঙ্গুলার মানুষ সৃষ্টি করে নাই, ঐতিহাসিক স্থান, তার পূর্বে দা বসবে। হ্যাঁ, নির্দিষ্ট করে বোঝালে দা বসে, আর নির্দিষ্ট করে না বোঝালে তখন এ বসে। হ্যাঁ,
আমরা উচ্চারণটা সবসময় দেখি, আপনি যখন বাংলাতেও দেখেন তখনও কথাটা কিন্তু এরকমই লেখা হয়। হ্যাঁ, এই যে পদ্মা, এই পদ্মা, বাট আমরা মটার উচ্চারণ করি না, ওটার উচ্চারণ এটাকে বলা হয় যে কোনো কারণে ধ্বনি পাশাপাশি আসলে দুইটাকে মিলকরণ করে বলতে হয়, তখন পদ্মা কথাটা বলি, পদ্মা না বলে। হ্যাঁ, এরকম উচ্চারণ করি। এই যে দেখেন নিচে আসছে অলরেডি, এটা চলে আসছে ইউএসএ, তাহলে দা ইউএসএ চলে আসবে। হ্যাঁ, এখানে এ ব্যবহার করা যাবে না। ওকে, লাস্ট সামার হি ভিজিটেড দা ইউনাইটেড স্টেটস, কি আসবে? দা চলে আসবে। কানাডা, এই যে কানাডা এন্ড দা ইউনাইটেড স্টেটস, ইউএসএ বা ইউনাইটেড স্টেটস এর আগে দা বসবে, এই আর কি। ঠিক আছে, তো এখন পর্যন্ত যতটুকু করছেন দা এবং এন এর ব্যবহার, বাকি আরো কিছু এক্সাম্পল আছে, এই অংশগুলো আমরা সলভিং ক্লাসে দেখব, তখন করব। এর পরবর্তী টপিক আবার নেক্সট ক্লাস হবে। এখন পর্যন্ত দা হাবিব স্যার হবে না, দা হাবিব স্যার দেওয়া যাবে না, কারণ হাবিব স্যার প্রপার নাউন, তার পূর্বে দা দেওয়া যাবে না। ওকে, আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম যে এখন পর্যন্ত ততটুকু পড়ছেন, ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, তাহলে অবশ্যই একটু সবাই কমেন্টসে ক্লিয়ার লিখবেন যে হ্যাঁ বুঝতে পারছি। এবং আজকে অনেকেই ফার্স্ট ক্লাসে যুক্ত হয়েছিলেন, ফার্স্ট বা লাস্ট যাই হোক, ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানান যে ক্লাসটি কেমন লাগলো। আজকে যারা ফার্স্ট ক্লাস করেছেন তাহলে সোফান বলছে স্যার তাহলে তো শেরপুর একরাই আছে, তাহলে দা হবে। বুঝি নাই, আমি প্রশ্নটাই বুঝি নাই। আমি প্রশ্নটাই বুঝি নাই। যাক, একটু কমেন্টসে সবাই জানাবেন, কারণ আপনারা যারা এখন পর্যন্ত, রাত হয়ে গেছে অনেক, তারপরে 210, 15-20 জন আমাদের সঙ্গে আছেন, নিয়মিত ক্লাস করেন। ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, আপনাদের জন্য সর্বোচ্চ ব্যবস্থাই থাকবে। ক্লাসটি কেমন লাগলো সবাই একটু কমেন্টসে জানিয়ে দিবেন, এবং ক্লাসের বাহিরের যদি প্রশ্ন থাকে তাহলে এখন করেন। শুরুতে অনেকে ক্লাসের প্রশ্ন করছিলেন বিভিন্ন বিষয়ে, ক্লাসের বাহিরের প্রশ্ন থাকলে এখন করেন, সমস্যা নেই। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। অবশ্যই এই যে ক্লাস ভালো লাগলে তো লাভ রিয়াক্ট দেয়, অলরেডি অনেকে লাভ রিয়াক্ট দিচ্ছে, সেটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ ক্লাস ভালো লাগছে, আপনাদের বা লাগছে না সে বিষয়টা। তাহলে একটু জানতে চাচ্ছি যে হ্যাঁ, যে ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন, যেহেতু আপনারা পেইড ব্যাচের স্টুডেন্ট, এটা পেইড ব্যাচের ক্লাস করছেন। ঠিক আছে, তো এই জন্য বলছি যে যখনই আপনি ক্লাস করেন, ক্লাসগুলার চিন্তা হচ্ছে স্যার লাস্ট ক্লাস ইমাজিং, তারপর আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস করে খুবই ভালো লাগলো। তো যেটা বললাম, কারণ সবার সব ধরনের বিষয়গুলো বুঝবেন না, অনেকের হয়তো বা বুঝতে অসুবিধা হইতে পারে, তো সেক্ষেত্রে তারা, আমি যদি বলে থাকি তাহলে আমার ভাষায় যেটা বলে থাকি যে হয়তো বা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অমনোযোগী ছিলেন এমনটা হতে পারে, না হলে আপনি খেয়াল করেন না এরকম হতে পারে। আর্টিকেলের বাকি যে অংশটা সলভিং ক্লাসে ইনশাল্লাহ বাকিটা আমরা করে ফেলবো। অনেকগুলা লাভ রিয়াক্ট দিয়েছে অনেকেই, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। কে যেন বসে স্যার মিষ্টি খাওয়ান, হ্যাঁ মিষ্টি খেয়ে ফেলেন, সমস্যা নাই, মিষ্টি খেয়ে ফেলেন, মনে মনে চিন্তা করেন হাবিব স্যার খাওয়াই দিছে। ঠিক আছে, আর এই মাসের রুটিনে কিন্তু আমি আরো কিছু জিনিস অ্যাড করে দিয়েছি, যে ঢাকার বাহিরেও বেশ কয়েকটা দিন ক্লাস নিব। তো সেক্ষেত্রে কালকের ক্লাসে ম্যাডামকে নিয়ে আসবেন, কি নিয়ে? মিষ্টি নিয়ে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নতুন জীবন আলহামদুলিল্লাহ ভালো। আর হচ্ছে কি যেন বলতে গিয়েছিলাম, ভুলে গেছি। যেটা বললাম যে এই মাসে ঢাকার বাহিরে বেশ কয়েকটা জায়গায় ক্লাস নেব, হয়তো বগুড়া, জামালপুর, কক্সবাজার। সো সেক্ষেত্রে সবাই ওখানেও যদি চান অফলাইনে ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন, সমস্যা নেই। আমার ক্লাসগুলা চাইলে অ্যাটেন্ড করতে পারেন, সেখানে সমস্যা নেই, এটুকু পারমিশন থাকবে। সেটা যে কোনো কোচিং এই হোক, যখন আমি অফলাইনে ক্লাস নিব আপনারা চাইলে অ্যাটেন্ড করতে পারবেন। হ্যাঁ, আপনারা সবাই নেক্সট ক্লাসে মিষ্টি নিয়ে আসবেন। ঠিক আছে, নোট করার দরকার নেই, আপনি ক্লাস করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ক্লাস করে প্র্যাকটিস করবেন, ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন, আর প্রশ্ন পেলে সেটা রেখে দিবেন, আমার সলভিং ক্লাসে আবার এটা সলভ করে দিব। কেমন? ক্লাস করবেন এবং এটাকে আবার প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন সলভিং ক্লাসে সলভ করে দিব।
আচ্ছা, যাই হোক, তাহলে একটু সবাই বলেন যে কেমন ছিল আপনারা ক্লাস। জামালপুর মেবি 28 তারিখে, আগামী 28-29 তারিখে। আচ্ছা, আগের ক্লাসগুলো আপনারা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা আগের ক্লাস গুলো পাবেন। জামালপুর হচ্ছে 5 রাস্তার মোড়, জব মেডিসিনের ক্লাস নিতে যাব। তো ইনশাল্লাহ ক্লাসে অ্যাটেন্ড করলে সমস্যা নেই, বললেই হবে যে হাবিব স্যারের ক্লাস করতে আসছি, সমস্যা নেই। তারপরে হচ্ছে জামালপুর তো বললাম অলরেডি ভাইয়া, যে জামালপুর আসবো 28 তারিখে। এটা লাইব্রেরি জানে, আমরা যেহেতু বই সেল দিই না, এটা জানি না। সব ক্লাসের রেকর্ড তো থাকার কথা, যদি কোনোটা আমাদের ফেসবুক পেজে না পান তাহলে ইউটিউব চ্যানেল হাবিব স্যার লিখে সার্চ দিবেন, সেখানে পাবেন। কেমন? জামালপুর আমরা ক্লাস নিতে যাই যেখানে, সেখানেই থাকি, সমস্যা নেই। ওখানে আমাদের জন্য থাকার ব্যবস্থা থাকে, না হলে হোস্টেল বা হোটেলের ব্যবস্থা থাকে, সমস্যা নাই। নরসিংদী না স্যার, নরসিংদী যাব না। বইটার মূল্য 500 বা 600 কাছাকাছি নিতে পারে, এটা লাইব্রেরি জানে। আসলে আমার এই বিষয়ে আইডিয়া নেই, যেহেতু আমি বই সেল দেই না। এক প্রশ্ন বারবার না করি ভাইয়া। তো যাই হোক, আপনাদের যদি সবকিছু প্রশ্ন শেষ হয়ে থাকে তাহলে আমরা ক্লাসটি এখন শেষ করতে চাই। আপনাদের কারো কোনো প্রশ্ন কি আর আছে স্যার, একটু তাহলে জানাবেন। আর ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই জানাবেন। সবাইকে বলছি যে ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যেহেতু আমি একটু সময় নিচ্ছি, আজকে 10টা 18 বাজে, অলরেডি আমাদের সঙ্গে 163 জন আছে, অনেকে নতুন, তাদের প্রশ্ন থাকতে পারে, সেই জন্য আমি প্রশ্ন নিচ্ছি, এই আর কি। রংপুরে অনেক আগে গিয়েছি, অনেক দূরের পথ, তো যাওয়া আসলে একটু মানে আনইজি লাগে, অনেক দূরের পথ, এই জন্য। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে, আবার ইনশাল্লাহ কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয় বলি, অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার কি যেন বলি ভুলে, আচ্ছা, কক্সবাজার হচ্ছে বিডিআর ক্যাম্পের সামনে আসবো। কক্সবাজার বিডিআর ক্যাম্পের সামনেই একটা কোচিং আছে, ওখানে ক্লাস নিব এবং 2 দিন ওখানে থাকবো। কক্সবাজার 10 তারিখ এবং 11 তারিখ, এই 2 দিন কক্সবাজার থাকবো। তো যেটা বলছিলাম, আপনাদের কোনো প্রশ্ন ইনশাল্লাহ আর থাকার কথা না। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।